তো প্রথমে আমি একটু ববি হাজ্জাজের কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। আমি এটা জনাব মাওলানা মুসা বিন ইজহারকেও জানতে চাবো, কিন্তু আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই জনাব ববি হাজ্জাজ। জি জি জি, জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, মুসা বিন ইজাহার সহ ঠিকানার সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। মহান বিজয়ের মাস ডিসেম্বর, কিন্তু একই সাথে আজকে আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত, কারণ এই দেশের গণতন্ত্রের জন্য, জনগণের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকাহত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে, যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে। এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, মুসা বিন ইজহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা ছিল কোনো প্রভাব পড়বে কিনা। আমি যেটা মনে করি বা যেটার বহিঃপ্রকাশ আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম। তবে গত কিছুদিন উনি অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি। সেটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকচুয়াল অন ফিল্ড বলেন, সব জায়গায়। সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা, সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না, এটা চিন্তা করা ভুল হবে, এটা আমি মনে করি। তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ, সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে, সেই জায়গায় যদি আসি, বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন। উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন, উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন, এমনি ভালোবাসতেন না। সো ওই স্বপ্ন, ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন, তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন, একইভাবে একই ভালোবাসা, একই মায়া দিয়ে উনার ভালোবাসাটাই প্রতিফলিত হবে, ম্যানিফেস্টেশন হবে ওনার দলের, ওনার মার্কার প্রতি। জনাব হাজ্জাজ, আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে, যেটাকে আমরা সিম্পেথি বলি, বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব, যে উনি নাই তো বিএনপি নাই, ওই রকম প্রভাব পড়বে না, এটা এই ধরনের কোনো কিছু করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাওলানা মুসা বিন ইজহারের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই, তবে আমাদের একজন দর্শক, তিনি তার নামটি ভালো করে বলছেন না, আমি পড়তে পারতেছি না, TV-XTNIV। উনি বলছেন, আই হেট ইউ কে মহিউদ্দিন, ইউ ডিডেন্ট হ্যাভ সে অ্যাবাউট ওসমান হাদি। আমার কাছে মনে হয় যে ভাই, আমরা আগের অনুষ্ঠানগুলি যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আমরা ওসমান হাদি, যিনি আসলে মৃত্যুবরণ করেছেন, খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। হাওয়েভার, আমরা যারা মাওলানা মুসা বিন ইজহার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা, ইতিবাচক বা নেতিবাচক। মাওলানা ইজহার। জি, খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে আপনার এই ঠিকানার দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী, দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর। তো এটা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন আজকে আমি মনে করি, কারণ তার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এই কারণেই আল্লাহ ওনাকে, ওনার শেষ জীবনে আল্লাহ ওনাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি। কারণ সারা দেশের মানুষ আজকে খালেদা জিয়াকে বিএনপি নেত্রী হিসেবে
চিন্তা করে না বা দেখে না। ওনাকে বিএনপির ঊর্ধ্বে উঠে সারা দেশের নেত্রী হিসেবে আজকে ওনাকে সবাই দেখছে। তো এটা তার জন্য অনেক বড় পাওনা। আর ওনার ইন্তেকালে স্বাভাবিকভাবেই উনি জীবিত থাকলে, অ্যাক্টিভ থাকলে বিএনপির রাজনীতির জন্য যে সুবিধাটা হতো, বিএনপি হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। তবে একটা আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে সামাজিক চর্চা, সেখানে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আমরা ধারণা করি। সেই হিসাবে বেগম খালেদা জিয়ার নির্বাচনের এই মুহূর্তে মৃত্যুটা, এটা আমার মনে হয় কিঞ্চিত বিএনপির জন্য এটা একটা ভালো দিক হতে পারে। তো যাই হোক, এটা নির্বাচনের রাজনীতি এক বিষয়। আর ওভারঅল বেগম খালেদা জিয়ার যে অতীতের যে ত্যাগ এবং দেশের জন্য উনার যে পরিশ্রম, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে উনি যেভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন অন্যায়ভাবে, সেই সব বিষয়গুলো সামনে রেখে আজকে দেশের মানুষের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা উনার ইন্তেকালে দেশের সাধারণ মানুষদের মতো আমরা অত্যন্ত গভীরভাবে ব্যথিত, শোকাহত। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার পরিবার, বিশেষ করে বিএনপি নেতা জনাব তারেক রহমান সহ সবাই, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এটার প্রভাব কি দেখেন? মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে করে, কিন্তু লাইফ গোজ অন। আমাদের আসলে এই ভোট নির্বাচন সবই করতে হবে, মানে আমরা তো আর আটকে থাকতে পারবো না। তো সেই জন্য আমি প্রশ্নটা করতেছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি, তাহলে পুরো জানুয়ারি মাস 32 দিন, 41-42 দিন বাকি আছে আসলে নির্বাচনের। তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা, সেই জন্য আপনাকে প্রশ্নটা করা, ইতিবাচক বা নেতিবাচক। জি, এখানে আসলে মৃত্যুর ধরনটাও একটা প্রভাব ফেলার জন্য একটা বিশেষ কারণ হয়ে থাকে। বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে, দীর্ঘ অসুস্থতার পর, অনেক আলোচনার পর যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে আমার মনে হয় না যে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, এটা আমি মনে করি না। তবে বেগম জিয়ার ইন্তেকাল, বিদায়, এটা স্বাভাবিকভাবে মানুষের অন্তরে দাগ কাটবে, এটাতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে। তবে এখানে যদি মৃত্যুটা অন্যভাবে হতো, তাইলে হয়তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়তো পড়তো আর কি। ওকে, আমি সেটাই মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি জনাব ববি হাজ্জাজের কাছে নতুন প্রশ্ন নিয়ে যাচ্ছি, তার আগে আমাদের একজন দুই তিনজন দর্শকের মতামত একটু পড়তে চাই। একজন উনি শাকিল আল জাবির, উনি বলছেন, খালেদ আপনাকে তো স্যাড লাগতেছে না, আপনি কি আওয়ামী লীগ নাকি? তানবীর আহমেদ, উনি বলছেন যে খালেদ ভাই, আপনি ইদানিং দর্শকের কথা অনেক বেশি মনোযোগ দিতেছেন, সব কমেন্টে রিপ্লাই দিতে হয় না, 20 কোটি মানুষের দেশে সবাই ভদ্র ও সশিক্ষিত হয়ে যাবে, কিভাবে আশা করেন? নিজের কাছে সৎ আছেন কি, তাই যথেষ্ট। কিন্তু আমি মনে করি যারা আমাকে সমালোচনা করছেন বা যারা আমাকে সমালোচনা করেন, তাদের সাথে আমার এঙ্গেজ হওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি এগুলি একটু এন্টারটেন করি। আপনারা বিরক্ত হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যাই হোক, আমি জনাব ববি হাজ্জাজ আপনার কাছে আসতে চাই হচ্ছে যে এটাও একটু প্রশ্ন এরকম, যেটা আমি আসলে মাওলানা ইজাহারের কাছ থেকেও জানতে চাই, কারণ মাওলানা ইজাহারও আসলে বাংলাদেশের রাজনীতিতে নেজামে ইসলামী পার্টির সাথে বিএনপির এক ধরনের একসাথে পথ চলা বা দূর থেকে দেখা সব কিছু মিলিয়ে এইটার একটা কারণ আছে। যে আমি জনাব হাজ্জাজ আপনার কাছে জানতে চাইব যে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসবে কিনা? মানে একটা হয় না যে আমরা এরা আলাদা করি, যে ব্লেয়ার এরার পরে এখন যিনি আছেন কেয়ার স্টারমার এরা, এনারা তো আলাদা হন, বা এমনকি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধু গর্ডন ব্রাউনও টনি ব্লেয়ার থেকে একটু আলাদা ছিলেন। তো এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে রাজনৈতিক দর্শনের দিকে দলটার নেতৃত্বে বা দলটার আদর্শে আপনি কোনো তফাৎ দেখেন কিনা বেগম জিয়ার অনুপস্থিতি? না, সার্টেনলি যেটা হবে যে জেনারেশনাল একটা ডিভাইড আছে। বেগম খালেদা জিয়া যে জেনারেশনের, এবং ওনার পাশে যারা দাঁড়িয়েছে, মানে ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, আমরা যদি বিএনপি একটা পার্টি হিসেবে ডাইসেক্ট করি, ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, এটার সাথে একটা জেনারেশনাল ডিভাইড আছে জনাব তারেক রহমানের। এবং যদিও স্ট্যান্ডিং কমিটিতে অনেক সিমিলার ফেসেস, বা তখনও সিনিয়র নেতা ছিল, এরকম অনেক ফেসেস আছেন, বাট
তারাও অনেক বয়োজ্যেষ্ঠ। সো সামনের রাজনীতি আমি ধরেই নিচ্ছি, আমি জানি না, তবে আমি ধরে নিচ্ছি, আন্দাজ করে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি যে অনেক ভিন্ন হবে। হ্যাভিং সেড দ্যাট, কোর আইডিওলজিক্যাল যে পজিশনস, বিএনপির কোর আইডিওলজিক্যাল পজিশনস কিন্তু তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওখান থেকে। বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যম পন্থা, ফরেন পলিসি মানে ইকোনমিক পলিসি, ফরেন পলিসি, পলিটিক্যাল আইডিওলজি, এই সব কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উনার পুরো টেনিউরে উনি কখনো অরিজিন অফ বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এস্টাবলিশ করে গেছিলেন ওই আইডিওলজি থেকে উনি কখনো কোনো ভিন্ন মাত্রায় যাননি। হ্যাঁ, সময়ের সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সময়ের সাথে নেতৃত্ব ধারণ, জনগণ কি পছন্দ করে কি চায় এগুলোর বদল এসেছে, এবং জনগণের ভালোবাসা নিয়েই সেই চেঞ্জেস গুলোর সাথে বেগম খালেদা জিয়া উনার পলিসি চেঞ্জ করতে সক্ষম হয়েছেন বলেই আজকে উনার ইন্তেকালের পর পুরো দেশ ওনার জন্য শোক প্রকাশ করছে। সো সেম মূল আইডিওলজি গুলো সেম রেখে নেতৃত্বে ধারায় অনেক চেঞ্জ আসবে জনাব তারেক রহমান, এটা আমরা ধরে নিচ্ছি। এগেন সো ফার কি হয়েছে, বাট আগামীতে কিন্তু সেই চেঞ্জ গুলো যে পজিটিভ আসবে এইটাও আমরা অনুমান করছি বা আমরা আশাবাদী। বিকজ গত বেশ কয়েক বছর ধরে কিন্তু যদিও উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু সেখান থেকে উনি যে নেতৃত্বটা দিয়েছেন আমরা দেখেছি যে আইডিওলজিক্যালি এগেন ওই এক বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাবাহিকতায় উনি নেতৃত্বটা দিয়েছেন, এবং উনি অ্যাডাপ্ট করতে চেষ্টা করেছেন নতুন চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসের সাথে। আজকের জেনজি কিভাবে তারা উৎসাহিত হয়, কোন জিনিসগুলো তারা চায়, নতুন ভোটাররা কিভাবে চিন্তা করে, বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে কি কি প্রয়োজন, পলিসিগত কি প্রয়োজন, এগুলো নিয়ে জনাব তারেক রহমান আজকের দিনের হিসাবে সোচ্চার। তো সেই হিসেবে আমি মনে করি যে নেতৃত্বের অনেক পলিসি বা অনেক কিছুতে বদল আসবে, এখন মূল আইডিওলজি সেম থাকবে, এবং যে বদলগুলো এগুলো হয়তো পজিটিভ অ্যাডাপ্টেশনের বদল আসবে, এটা আমি মনে করি। পজিটিভ অ্যাডাপ্টেশনের বদল আপনি দেখতে পাচ্ছেন। মাওলানা ইজাহার, আপনি কি একটু এই বিষয়ে মন্তব্য করবেন? মানে আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা দর্শনগত পরিবর্তন দেখেন কিনা? আমার ভাই ববি হাজার সাহেব যেটা বলেছেন আমি অনেকটা সেটার সাথে একমত। তবে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে তার সত্তা, যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে কিছু কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেমন তার আপসহীন চরিত্র এবং দেশীয় দেশপ্রেমের ব্যাপারে বিদেশি শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে শক্ত অবস্থান। আমি মনে করি, আমার যেটা ধারণা, যে ওনার এই কঠিন চরিত্র বা আপসহীনতাটাকে ওনার যে পরবর্তী প্রজন্ম তারা সেভাবে ধরে রাখতে পারবে বলে আমাদের তেমন একটা মনে হয় না। কারণ ইতিমধ্যে আমরা যা দেখেছি বা দেশের মানুষ যা দেখেছে, হয়তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে যে বেগম জিয়ার যে আপসহীন চরিত্র, উনি দেশকে ছেড়ে কোথাও যাননি, সবকিছুকে উনি সহ্য করেছেন, কিন্তু উনি দেশের বাইরে কোথাও যান নাই। তো এই যে উনার যে আপসহীন চরিত্র এবং বিদেশি শক্তির ব্যাপারে উনার যে কঠোর অবস্থান, আমরা ইতিপূর্বে উনার যে বিগত দিনে যে বিরোধী দলের নেত্রী হিসেবে যে আন্দোলনগুলি আমরা দেখেছি, বিশেষ করে বিভিন্ন সময়ে 91-96 পর্যন্ত, যে 96 থেকে 2000 পর্যন্ত যে আওয়ামী লীগের যে টেনিওর ছিল, সেই সময় ওনার যে অবস্থান ছিল, এবং পরবর্তীতে 2005-এর পরে এই সময়গুলিতে ওনার যে চরিত্র আমরা দেখেছি, সেই চরিত্রের মধ্যে দেশপ্রেমের এবং বিদেশি শক্তির কাছে মাথা নত না করা এই সব বিষয়গুলোতে আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না। বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, আমরা হয়তো একটু ধারণা করতে পারি, এই আর কি। আপনাকে ধন্যবাদ। কিন্তু এইবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়েই শুরু করতে চাই মাওলানা মুসাবিন এজাহার। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এটা আমি একটু জবাব দিয়ে রেখে যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কিনা? জি ভাই, থাকবো। মানে আমার ফেব্রুয়ারি 2 বা 3 তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। নির্বাচন 12 তারিখে হলে তার আগের 10 দিন এবং নির্বাচনের পরে অন্তত 2-3 দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করব বা কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো। আমি মাওলানা মুসাবিন ইজাহার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা কথা প্রায় শুনি
যে নির্বাচনী জোট আসলে আদর্শিক ঐক্যমত না। আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, কোন জায়গায় বুঝতে পারি না সেটা আমি আপনাকে বলি। একটা জোট, তার তো নির্বাচনে গেলে সেই দলগুলির যদি আদর্শিক ঐক্যমত না হয়, তারা যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের যে অঙ্গীকারনামাগুলি করবে, এইটা তো আরেক জোটবদ্ধ তার জোট সঙ্গীর সাথে এটা সাংঘর্ষিক হইতে পারবে না। তাহলে আদর্শিক জোট না হইয়া কি একটা নির্বাচনী জোট হওয়া সম্ভব? অর্থাৎ ধরেন আপনারা জামাতে ইসলামের জোটে আছেন, আপনাদের আদর্শের সাথে যদি জামাতে ইসলামীর পার্থক্য থাকে, তাইলে কি আসলে নির্বাচনী জোট করা সম্ভব? যেটা আপনার কথা আংশিক ঠিক আছে। হ্যাঁ, মৌলিক যে আদর্শ, সেই আদর্শিক মানে নৈকট্যের কারণে একটা জোট তৈরি হয়। ওকে। কিন্তু আদর্শ যে নির্বাচনী সমঝোতার যে জোট, সেই জোটটা পুরোপুরি আদর্শিক জোট হয় না। এই কারণে যে প্রত্যেক দলের আলাদা আলাদা মাওলানা ideology ইজাহার, আছে, আমি প্রত্যেক আপনাকে দলের আলাদা মাওলানা আলাদা ইজাহার, আদর্শ। আমি একটু জি। আপনাকে থামাই। মৌলিক আদর্শ আসলে কোনটা, মানে কোনটা মৌলিক আদর্শ, কোনটা যৌগিক আদর্শ, বা কোনটা মৌলিকের বিপরীত শব্দ কি? ববি আমাকে একটু সাহায্য করেন পরে। মানে একটা হচ্ছে মৌলিক আদর্শ বা ফান্ডামেন্টাল আইডিয়াল, জি। আরেকটা আইডিয়ালিজম, আরেকটা মানে মানে কোনটা মৌলিক কোনটা মৌলিক না। মানে জামাত ইসলামের সাথে আপনারা কোন মৌলিক আদর্শে একমত এবং কোন মৌলিক বা ছাড়া বাদে অমৌলিক যৌগিক কম্পাউন্ড আদর্শে আপনারা ভিন্ন মত? জামাত ইসলামী ইসলামী আদর্শের রাজনীতি করে। মৌলিকভাবে ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলির সাথে তাদের এবং আমাদের মধ্যে কোনো রকমের পার্থক্য নাই। ওকে। তবে কিছু বিষয় আছে যেগুলি আকীদাগত কিছু বিষয়, বিতর্কের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলিতে হয়তো তাদের সাথে আমাদের সাথে ভিন্ন মত আছে। ওইসব বিষয়গুলিতে আমরা আমাদের অবস্থানে আছি। আমরা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা যে চিন্তা লালন করতেন, আমরা সেই চিন্তা লালন করি। জামাতের সাথে সেই দিক থেকে আমাদের সাথে দূরত্ব আছে। তো সেই ক্ষেত্রে আমি সেই কথাই বলেছি, মৌলিক আদর্শ বলতে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়ের ক্ষেত্রে আমরা কাছাকাছি আছি, নিকটেই আছি। কিন্তু গৌণ যে বিষয়গুলো আছে, যেগুলি আকীদার কিছু পার্ট বা কিছু অংশ, সেই সব ক্ষেত্রে হয়তো জামাতের সাথে আমাদের দূরত্ব না, আছে। কিন্তু সেই হিসাবে আমরা বলি যে এটা মাওলানা আদর্শিক জোট নয়। মাওলানা মুসা বিন ইজাহার, মানে আপনি জি। আমার থেকে এই বিষয়গুলি আসলে অনেক 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 ভালো জানেন, কারণ আপনি মানে বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির মহাসচিবের পাশাপাশি আপনি হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিবও বটেন। আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে ঘিরে একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়েছেন। আপনি যে ইসলামী রাজনীতির কথা জামাত ইসলামের বলছেন, আপনাকে আমি মনে করে দিই যে হেফাজতে ইসলামীর আমির মহোদয় জামাতে ইসলামীকে মদিনা নয় মওদুদির ইসলাম বলেছেন, জামাতের আকীদা সহি নয় বলছেন, জামায়াত কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর বলেছেন, জামায়াত ইমানের বড় ডাকাত বলেছেন। এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করেছেন। মানে এইগুলি আপনারা কিভাবে ভোটের মাঠে কিভাবে ডিল করবেন, স্পেশালি চট্টগ্রামে? আমাদের হেফাজতের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবনগরী, উনি আসলে দেশের একজন প্রবীণ এবং শীর্ষ আলেম এবং ইসলামী অঙ্গনের উনি একজন মুরব্বী। সেই হিসাবে উনি উনার জায়গা থেকে, উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি উনার জায়গা থেকে দ্বীনের বা ধর্মের বা আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, সেই সব বিষয়ে উনি যে কোনো বিষয় দেখলে সেটার প্রতি উনি দিক নির্দেশনা দিতে পারেন, দেবেন, এটাই স্বাভাবিক। আমরা উনার বক্তব্যগুলিকে আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখি। একজন মুরব্বী বা ঘরের যিনি প্রধান, তিনি আমাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে সেটা বলবেন, এটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। বাকি যে বিষয়গুলো আমাদের আগে থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এই সব বিষয়গুলোতে জামাতের সাথে আমাদের যেসব বিষয়ে মৌলিক বিষয় না, আমাদের কিছু আকীদাগত যেসব বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, এগুলো এখনো আছে। সেই ক্ষেত্রে এটাকে ওই সব ক্ষেত্রে এটাকে আদর্শিক জোট বলা যাবে না। আমরা ওই বিষয়টাকেই আমরা এখানে ডিফাইন করছি যে এটা আদর্শিক জোট নয় বলে আমরা ওই বিষয়টা আমরা বুঝাতে চাচ্ছি যে যেসব বিষয়গুলোতে তাদেরকে, যেমন আপনি বললেন যে হেফাজদার আমির বললেন যে আমাদেরটা মদিনার ইসলাম মওদুদির ইসলাম নয়, সেই সব বিষয়ে যে মাওলানা মওদুদি সাহেবের কিছু কিছু ব্যক্তিগত বক্তব্য আছে, যেগুলির ব্যাপারে আমাদের যারা মুরব্বীরা ছিলেন, আমাদের যারা বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা এগুলির ব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন। আমরা সেই সব বিষয়গুলিকে আমরা এখানে ডিফাইন করছি যে আমরা রাজনৈতিকভাবে সমঝোতার ময়দানে থাকলেও, নির্বাচনের ক্ষেত্রে আমরা সমঝোতা করলেও, আমাদের যে বিষয়গুলো আছে
এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের যে আগের যে অবস্থান, আমরা সেই অবস্থানে এখনো আছি। মাওলানা সুতরাং ইজার- এটাকে আদর্শিক মাওলানা জোট ইজার- বলা যাবে না, মাওলানা- এটা একটা আচ্ছা মাওলানা নির্বাচনী ইজার, সমঝোতা। আমি আপনার কাছে আসবো, কিন্তু ধরেন রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলাম তো আর আলাদা হইতে পারে না। আকীদায় যদি সমস্যা থাকে তাহলে না। রাজনৈতিক ভাবেও থাকবে, না, অরাজনৈতিক এখানে ভাবেও থাকবে। এখানে রাজনৈতিক মানে- আর রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলামের বিষয় না না। মানে এখানে মাওলানা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর যেহেতু অরাজনৈতিক বক্তব্য, উনার ইন্টারপ্রিটেশন অফ এন ইসলামিক পার্টি আর আপনার ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক পার্টি আলাদা হয়ে গেছে, কারণ উনি অরাজনৈতিক, আপনি রাজনৈতিক। না 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 এটা কি না না ভালো না, হইলো এখানে কাজটা? না না, এখানে বিষয়টা সেরকম না। উনার যে বক্তব্য, উনার বক্তব্যের মধ্যে মৌলিকভাবে উনি যে কথাগুলি বলেছেন যে জামাতের সাথে আমাদের যে আকীদাগত যেসব পার্থক্যগুলি আছে, এগুলি মৌলিক কোনো বিষয়ে তাদের সাথে আমাদের আকীদাগত কোনো পার্থক্য নাই। ওকে, এখানে কিছু বিষয় আছে, যেমন সাহাবাদের বিষয় আছে, নবীদের ব্যাপারে কিছু কথা উনি বলেছেন। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলির ব্যাপারে আমাদের বক্তব্য এবং উনাদের বক্তব্য মধ্যে ভিন্নতা আছে। ওকে। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বকীয় যে অবস্থান আগে যেটা ছিল, আমরা সেই অবস্থানের উপরে এখনো আছি, আমরা সেই কথাটাই আমরা বলি। এবং আল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী সেই বিষয়টাকে হয়তো একটু বোল্ডলি উনি উপস্থাপন করেছেন ওকে। উনার জায়গা থেকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব ববি হাজ্জাজের কাছে আসবো আমার প্রশ্ন নিয়ে। এর মধ্যে হচ্ছে যে MTN1004 উনি বলেছেন যে খালেদ, আপনার চুলকানি বেশি। একই প্রশ্ন আপনি মামুনুল হককে করেছিলেন, জানা উত্তর বারবার প্রশ্ন করেন আপনি বিভ্রান্তি ছড়ানোর জন্য। ঠিক আছে, আমি জনাব ববি হাজ্জাজের কাছে আসতে চাই। জনাব ববি হাজ্জাজ, আমি কিন্তু মানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি ববি হাজ্জাজ, আমরা একদমই একই বয়সী, আমরা একই সময় একই শহরে বড় হয়েছি। আসলে নানা কারণে উনার আত্মীয় স্বজনের সঙ্গেও আমার একটু পরিচয় আছে, নানা কারণে আমি সেই জায়গা থেকে আমি বলতেছি যে জনাব ববি হাজ্জাজ, আপনি কিন্তু একটা দল গড়ে তুলেছিলেন। সেই দল গড়ে তোলার সময় আপনার আলাদা স্বপ্নের কথা বলেছিলেন। সেই দল করার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে কেন আপনি এই দলটা করতে চান, এবং এই দলটা, এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কিভাবে অন্য দলগুলির থেকে আলাদা হবে সেটা আপনি বলছিলেন। কিন্তু আপনি সেই দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করলেন, শুধু বিএনপির নমিনেশন পাওয়ার জন্য দলটারে আপনি বিলুপ্ত করলেন। মানে এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক, মানে আমি এটাকে কি বলবো, মানে এজ এ ফ্রেন্ড এটা আমি আপনাকে বলতে পারি, এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা হইল কিনা, বা আপনি নিজেকে রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট ঘোষণা করলেন কিনা? আচ্ছা, প্রথমত আমি একটু পরিষ্কার করি, আমার জি। বন্ধু প্রতিম এবং ভাই খালেদ মহিউদ্দিন একটু আপনার ইনফরমেশন একটু ভুল আছে। জি। প্রথমত দল বিলুপ্ত হয়নি, দলের জায়গায় আছে কৌশলগত কারণে, এবং এটা বারংবার মানে সকল ইন্টারভিউতে সব জায়গায় আমি পরিষ্কার করেছি। কৌশলগত কারণে নির্বাচনের জন্য আমরা ধানের শীষ মার্কায় যেন নির্বাচন করতে পারি, তার জন্য আমি সাময়িক দল থেকে পদত্যাগ করে আপনার মানে লিগ্যাল যে হ্যাসেল গুলো আছে, লিগ্যাল যে টেকনিক্যালিটি গুলো আছে ধানের শীষ পাবার, সেই টেকনিক্যালিটি গুলো ফলো করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। এবং এটা এগেন আমি বারংবার পরিষ্কার করেছি। আমার দলের অংশীদার অনেকে আছেন, আমাদের দলের যে আদর্শ, সেই আদর্শ থেকে আমরা কোনোভাবেই সরে আসিনি। তবে আমরা যখনই জোটের অংশীদার হই, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জোটের অংশীদার হই, তখন আমরা ইডিওলজিক্যাল স্ট্যান্স দেখেই অংশীদার হই যে বৃহত্তর আইডিওলজিজ যেগুলোতে আমরা বিশ্বাস করি, সেন্ট্রিস্ট বা আমি একটু মাঝখানে একটু প্রশ্ন করে রাখি জনাব হাজ্জাজ, মানে একটু করে যাই, যে আপনি কি মনে করেন যে ধানের শীষ মার্কাটা যদি আপনি না নিতেন, আপনার দলের মার্কায় যদি আপনি নির্বাচন করতেন, তাহলে আপনি নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আপনার কমে যেত? এই জন্যই আপনি ধানের শীষ মার্কাটা নিলেন, দলে যোগ দিয়েও হইলেও নিলেন। জি জি জি, দেখেন আমি আপনাকে একটা সত্যি কথা বলি, হ্যাঁ, অনেক কিছু অনেকভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এবং এগেন আপনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যখন নির্বাচনে যাব, এটা আমি যেটা বিশ্বাস করি, আমার বিশ্বাস অনেকের কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আমার দলের নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন তারা আমার সাথে একমত হয়ে আমাকে এটা পারমিট করেছেন বলে আমি আজকে এটা করতে পেরেছি। আপনি তো আমি যেটা বিশ্বাস করি, ইউ আর ইন্ডিয়ান। না, তাদের ভেতরে আমি ছিলাম, তাদের সকলে মিলে সম্মিলিতভাবে এই ডিসিশনটা হয় যে জোটের পক্ষ থেকে যে সিট দেওয়া হবে সেই সিটে আমাদের ধানের শীষ নিয়ে যাওয়াটাই সবচেয়ে শ্রেয়। সো ওই ডিসিশনের মাধ্যমেই কিন্তু আমি দলের থেকে পদত্যাগ করে বিএনপি জয়েন করেছি সাময়িকভাবে নির্বাচনের জন্য, এবং এটা স্ট্র্যাটেজিক। আবার পরিষ্কার করি যে নির্বাচন আমরা স্পেশালি দেখেন, নির্বাচন হওয়া উচিত জনসেবার কম্পিটিশন, কিন্তু তৃতীয় বিশ্বে এটা হয়ে ওঠে
ক্ষমতার কম্পিটিশন এবং বেয়ার একদম ক্ষমতার মানে লোয়েস্ট কমন ডিনোমিনেটর ক্ষমতার কম্পিটিশন। এই ক্ষমতার কম্পিটিশনের আরেকটা নাম হলো যুদ্ধ। অলস ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আপনি যদি যুদ্ধে চলে গেছেন তখন ওই যুদ্ধে বিজয় লাভ করেন, আপনি সঠিক বিশ্বাস নিয়ে যুদ্ধে যেতে হবে এবং যুদ্ধে যে আপনি অন্যায় কিছু করবেন যেটাও ঠিক না, বাট ন্যায়ের মধ্যে থেকে যা কিছু করা সম্ভব যুদ্ধে জিতবার আপনার জন্য কাছে এটা আপনার দায়িত্ব। মানে আমি কোন জায়গা থেকে বলছি আমি জনাব যেটা হাজাজ, মনে করি, আমি কোন জায়গা আমি থেকে যেটা বলছি মনে আমি করি। বলি, জি, আপনার কাছে জি। যেটা ন্যায় মনে হইতেছে আমার কাছে এটা ভয়ঙ্করতম অন্যায় মনে হইতেছে। কেন আমার কেন? কাছে অন্যায় মনে হইতেছে? কারণ এই যে বলেন। মার্কা কেমন হ্যাঁ। এই আদর্শের ক্ষেত্র আমি খুব মানে বিএনপির আদর্শের সঙ্গে আপনার আদর্শ বা যে আদর্শের কথা আপনি আপনার ছাত্রদের বলেছেন, ছাত্রছাত্রীদের বলেন, যে আদর্শের কথা বলে আপনি আরেকটা দল করলেন, সেই আদর্শের সঙ্গে বিএনপির মিল, আপনি একটা শব্দ যেটা আমি যুদ্ধে নামছি সেজন্য আমাকে এটা করতে হবে, আমি ন্যায়ের পক্ষে আছি, জি। এইটা জি। এটা একটু বেশি হইলো কিনা জনাব হাজ্জাজ? না, আচ্ছা খালেদ, কয়েকটা জিনিস আপনাকে আমি পরিষ্কার করি। জি, প্রথমত, আমি ছাত্রছাত্রীদের যখন পড়াই আমার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমি তাদের সাথে কথা বলি না। আমি রাষ্ট্রবিজ্ঞানও যখন পড়াই তখন রাষ্ট্রবিজ্ঞানে আইডিওলজি মানে কি, কোন আইডিওলজিটার মানে কি, এগুলো বলি আমার দলের জন্য, যেন মানে কেউ আমার ক্লাসরুমে এসে প্রভাবিত না হয় আমার সাথে রাজনীতি করবার, সেটার আমার সবসময় একটা প্রচেষ্টা থাকে। কারণ ক্লাসরুম একটা আনবায়াসড একটা ইনস্টিটিউশনাল একটা জায়গা। সেখানে যখন আমি ঢুকি তখন আমি শিক্ষক হিসেবে ঢুকি, তখন আমি রাজনৈতিক কর্মী হিসেবে ঢুকি না। Okay. So, আমার দলের আইডিওলজি নিয়ে আমি কখনো ক্লাসরুমে কথা বলি না। Okay. এটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ আচ্ছা, ঠিক আছে। আপনার শ্রোতাদের ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে যে ঠিক আমি আছে। ক্লাসরুমে হাজার হাজার ছাত্রছাত্রীদের সাথে বসি, তাদেরকে আমি কনভার্ট করতে শেখাই। কারণ অনেকে আছেন ভাই বাংলাদেশে ঠিক যারা আছে। ক্লাসরুমে ঢুকে বা লেকচার দিয়ে কনভার্ট করতে চেষ্টা করে। আমি আছে। অ্যাক্টিভলি চেষ্টা করি সেটা যেন না হয়। ঠিক So, এটা আছে। পরিষ্কার করে নিলাম আগে। এবার আসেন যে জিনিস আমি বলছিলাম যে বড় দাগে আইডিওলজি, কারণ ছোট ছোট দাগে সব আইডিওলজি যদি সেম হতো তাহলে আমার আলাদা রাজনৈতিক দল সৃষ্টি করার কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু বড় দাগে মানে আমি বলছি বেসিক ইকোনমিক পলিসি যে আমরা সেন্ট্রিস্ট, আইডিওলজিক্যাল মানে পলিটিক্যাল আইডিওলজি যে আমরা সেন্ট্রিস্ট, এগুলোতে বিএনপির সাথে আমাদের অনেক মিল আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ অনেক মিল আছে, হুবহু সেম না ভাই, অনেক মিল আছে। আচ্ছা, তো অনেক মিল আছে বলে আমরা জোটে গেছি। এইটা হলো সব আইডিওলজিক্যাল ডিসিশন যে দেশের জন্য কি ভালো, জোটের জন্য কি ভালো, কাদের সাথে আমরা আইডিওলজিক্যালি যেতে পারি, কাদের সাথে কাজ করে আমরা মনে করি দেশের ভালো নিয়ে আসতে পারবো, এগুলো সব পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিসিশন। এই সব ডিসিশন হয়ে গেছে। এরপরে সেই নির্বাচনেও আমরা চেয়েছিলাম আমরা ওই যে জোটের মার্কা নিয়ে নির্বাচন করব। হঠাৎ করে নিশিরাতে সরকার, এবং আমরা মনে করি সরকার প্রভাবিত হয়ে, কার দ্বারা প্রভাবিত এটা নিয়ে আর লম্বা আলোচনা করলাম না, সরকার প্রভাবিত হয়ে নিশিরাতে হঠাৎ করে আরপিও চেঞ্জ করে দিলেন। আমাদেরকে সময়ও দিলেন। আমরা যখন প্ল্যানই করেছিলাম যে আমরা জোটের মার্কা নিয়ে জোটের রাজনীতিতে যাব, তখন হঠাৎ করে লাস্ট মোমেন্টে যখন এই কাজটা করলেন, আমরা দুটো জিনিস পরিষ্কারভাবে খেয়াল করলাম। একটা হলো যে আমাদের মার্কার পরিচিতি সঠিকভাবে হয় নাই। যেহেতু সঠিকভাবে হয় নাই, তাহলে যেই মার্কার সবচেয়ে বেশি পরিচিতি আছে, যুদ্ধে জয় লাভ করবার জন্য ইনশিওর করতে হবে তাহলে আমরা সেই মার্কায় যেন যেতে পারি। আরেকটা জিনিস হলো দ্বিতীয় কক্ষ, উচ্চ কক্ষ তৈরি হচ্ছে, রেফারেন্ডাম হচ্ছে, তারপর উচ্চ কক্ষ, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় উচ্চ কক্ষ হবে। উচ্চ কক্ষে কোন মার্কায় কত ভোট আছে সেটার ভিত্তিতে আনুপাতিক হারে সিট ডিভিশন হবে। তো সেইখানে আপনি যদি একটা জোটে 10টা মার্কায় 10টা ভেঙে যায়, তাহলে আবার ওইখানে ভোটের কমতি, ওইখানে চলে আসবে। না, সেই সবই ঠিক আছে, আমাকে ঠিক আছে, যুক্তিদের আচ্ছা শেষ করতে দেন। হ্যাঁ, ওকে, মানে আমার পয়েন্টটা শেষ হলো, তারপর আপনি বলেন যে আমি ভুল কি, কারণ আমি ভুল হতেই পারি ভাই, কিন্তু আমি যেটা সঠিক মনে করি আমি সেটা করছি, সেটার ব্যাখ্যা দিতে চেষ্টা করছি। এখন আসেন যুদ্ধ। যে যুদ্ধে গেলাম, যুদ্ধে আমি মনে করি যে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা গড়তে চাই, সেখানে কোনো ধরনের এক্সট্রিমিস্ট ফোর্স যেন ক্ষমতার আশেপাশে না যেতে পারে, এটা আমাদের একটা দায়িত্ব। এটা আমি মনে করি ভাই। আপনি বলতেই পারেন না কোথায় এক্সট্রিমিস্ট ফোর্স, এটা ভুল চিন্তা করছেন, এগুলো সব হতে পারে। ওকে, এবং অপরদিকে মুসা বিন ইসহাক বসা আছেন, যিনি অ্যাকচুয়ালি আমার খুব কাছের মানুষ, ওনার বাবার সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল, এবং আমি আপনার শ্বশুর আগে ওনাকে বলছিলাম যে আমি খুব আবাদী ছিলাম যে আমরা একই জোটে একসাথে হয়তো থাকতে পারবো, মনে করেছিলাম। পারি না, সেটা ভিন্ন কথা ভাই, রাজনৈতিক বাস্তবতা। ওনারা ভালো কিছু দেখেছেন অন্য সাইডে, সেটা ভিন্ন ইস্যু। বাট যেই জায়গাটা আমি বলছিলাম, সো এখন আমি যেটা বিশ্বাস করি যে তাহলে সঠিক বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে আমি যে জোটে আছি, এই জোটটা জয়যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইখানে তাহলে আমার ইগো, আমার কনফিডেন্স, এটা ইররিলেভেন্ট। হোয়াট আর দ্য ফ্যাক্টস? ফ্যাক্টস আর আমার মার্কা বা আমাদের জোটের অন্য যতগুলো মার্কা আছে, এই মার্কাগুলোর থেকে ধানের শীষ অনেক বেশি পরিচিত। ফ্যাক্টস আর একটা মার্কা যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে আপার হাউসে আমরা বেশি হাউস পাবো। এই ফ্যাক্টের ভিত্তিতে আমি জাস্ট এখনই শেষ করে দিচ্ছি। এই ফ্যাক্ট গুলোর ভিত্তিতে
আমার দলের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন সবাই মিলে আমরা বারংবার মিটিং এ বসে অনেক আলোচনা করে এই জায়গায় আমরা উপনীত হই যে বিএনপি থেকেও যখন তাদের সাথে আমরা আলোচনা করি, যখন এই ইস্যুটা আসে যে তাহলে এইভাবে করে আমরা এগেইন স্ট্র্যাটেজিক কৌশলগতভাবে নির্বাচনের জন্য এই কাজটা করতে পারি, তখন আমরা সম্মতি জানাই এবং সেই হিসাবে আমরা এই কাজটা করেছি। আপনাকে শুধু আমি একটা প্রশ্ন করে রাখি, এই প্রশ্নের উত্তর আমি জনাব মুসা বিন নিজারের সাথে কথা বলে এটার মধ্যে নিব। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটাকে এক্সট্রিমিস্ট ফোর্স বলতেছেন, বিএনপি এই সময় এক সময় সেই এক্সট্রিমিস্ট ফোর্সের সাথে অনেক লম্বা সময় ধরে একটা জোট করেছেন, তাদেরকে সরকারের অংশ করেছেন। বিএনপি যদি ওইটাকে ভুল মনে করেন, এই ভুলের জন্য বিএনপি কখনো ক্ষমা চেয়েছেন এরকম কোনো শুনি নাই। আজকেও যদি জামায়াতে ইসলামী তার সাথে একটা জোট করে, তাহলে জামায়াতে ইসলামী আর এক্সট্রিমিস্ট ফোর্স থাকবে না, আপনি বাইরে আসলে আপনি হয়ে যাবেন হচ্ছেন এক্সট্রিমিস্ট ফোর্স। তো সেগুলি তো আসলে মানে গোলপোস্ট পাল্টায়। আপনি গত 15 বছর ধরে যেসব কথা বলছেন, আমি আপনার কাছে পরে আসবো, আপনি গত 15 বছর ধরে যেসব কথা বলছেন, যেসব কথাগুলি আমি শুনছি, দর্শকরা শুনছে, আপনি যেসব কথা লিখছেন, ক্লাসরুমের কথা আপনি বাদ দেন, যেসব কথা আপনি লিখছেন, আপনার একটা সিট পার্লামেন্টের একটা সংখ্যা, আপনার জন্য একটা এমপি হওয়া, আমি তো 300 এমপি, আওয়ামী লীগের 300 এমপির মধ্যে 350 লোককে চিনতাম না, মানে তারা আমার কোনো মানেই তৈরি করে নাই। আপনিও আরেকটা বিএনপির এমপি তৈরি হয়ে আরেকটা কি মানে আপনি তৈরি করবেন? বিএনপি বিএনপির মতোই থাকবে, আপনি আপনার মতো থাকবেন কিনা আমি জানি না। আমি আপনাকে এই প্রশ্নটা করবো যে আপনি খালি একটা সংখ্যা বাড়ানোর জন্য, আপার হাউসে আপনার পার্সেন্টেজ বাড়ানোর জন্য বিএনপির এইটা যে করলেন, এটা আপনি আদর্শের সাথে আপনি ন্যায় কেমনে মনে করতেছেন, যুদ্ধ কেমনে মনে করতেছেন, আপনি আমার আরেকটু ব্যাখ্যা দিবেন। আমি একটু যারা মুসা বিন নিজারের কাছ থেকে একটু শুনে আসি আপনার গত 15 বছরের আপনার বক্তব্য, আপনার অবস্থানের প্রেক্ষিতে। আমি জনাব মুসা বিন নিজার আপনার কাছে একটু জানতে চাই, জনাব মুসা বিন নিজার, অন্য সব কিছু যদি আপনি বাদ দেন, আমি জোট সম্পর্কে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। জামায়াতে ইসলামী যে অনেক দল মত জামায়াতে ইসলামীতে এসে যুক্ত হচ্ছে 8টা 9টা, মানে জামায়াতে ইসলামী বাদ দিলেও আরো বাকি যে দলগুলি আছে, ধরেন আমার এই মুহূর্তে এনসিপির কথা মনে হইতেছে, আপনি কি মনে করেন এই যে জোটের দলগুলির কি একই আদর্শে থাকা দরকার, নাকি তারা একটা নির্বাচনী জোট, ভাই আমরা 5 জন 5 জায়গা থেকে আইসে 5টি ফুল বা 5টি ফুলকপি 5টা জায়গা থেকে আইসে শুধু একটা তোড়া হয়েছে, আর কোনো কিছু হই নাই? এটা কি হয়? এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? মানে আমাকে যদি আপনি একটু পরিষ্কার করেন, যেমন ধরেন জামায়াতে ইসলামীটা আপনি পরিষ্কার করছেন, আপনি বলছেন ইমান আর আকীদার কিছু কিছু জিনিস ছাড়া, মুরব্বীদের কিছু কিছু পয়েন্ট তোলা ছাড়া বাকিগুলি আপনাদের সঙ্গে ঠিক আছে, মানলাম। আরও তো 7-8টা দল আছে, সেই 7-8টা দলের সঙ্গে কি আপনার ইউ আর ওকে উইথ অল দোজ দল? না, এখানে আমরা তো, আপনি তো শুরুতেই বলেছেন যে বিষয়টা, যে এটা তো আসলে আদর্শিক কোনো ঐক্য না, শুধু একটা রাজনৈতিক না, আমি প্রশ্ন তুলছি আদর্শিক ঐক্য ছাড়া নির্বাচনী জোট হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব না কেন? এখানে আসলে কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আসলে এই জোটটা বা এই জোটে যারা আসছেন সেটা হলো যে যারা দেশপ্রেমিক শক্তি এবং জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, অর্থাৎ নতুন একটা বাংলাদেশ নির্মাণে যে একটা কার্যকর সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ যারা দেখতে চায়, এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করে, এই জোটগুলিতে সেই দলগুলিকে স্বাগত জানানো হয়েছে। এই বিষয়টা তাহলে বিএনপিকে স্বাগত জানালেন না কেন? বিএনপির আপনারা জুলাই জোট মনে করেন না? বিএনপি বা গণ অধিকার পরিষদ বা ধরেন জনাব জোনায়েদ সাকিদের দল, তাদেরকে মনে করেন না আপনারা এরকম? না, আমরা অবশ্যই মনে করি সেটা তাদের বিষয়, তারা কেন বিএনপির সাথে গেছে, বা আমরা তো সবাইকেই আহ্বান করেছি, যারা এই পয়েন্টে যারা একমত তারা সবাই আসতে পারে এখানে। এই পয়েন্টের বাইরে যারা আছেন আমরা তাদেরকে স্বাগত জানাই নাই। বাকি যারা এর ভিতরে আমাদের সাথে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা ওইদিকে কমফোর্ট ফিল করেছেন, তাদের সাথে গিয়েছেন, এটাই স্বাভাবিক। তো আপনি কি মনে করেন যে যারা আপনাদের জোটের মধ্যে আছে, তারা এই যেটাকে আপনি আদর্শিক জোট বলতেছেন, সেই আদর্শিক জোটের আদর্শের সাথে মোটামুটিভাবে একমত? এই আদর্শগুলি আসলে কি? মানে ধরেন আপনাদের জোট যখন সরকার পরিচালনা করবে, তখন যদি সরকার পরিচালনা করতে পারে, আমি আসলে বিরোধী দলে থাকলেও তাকে সরকার পরিচালনার একটা বড় অংশ বলে মনে করি। তো আপনারা যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনাদের জোট সঙ্গীরাও সবাইকে একইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান? আমি একটা কথা, যেটা আপনি শুরুতে বলেছেন যে আপনি বলছেন সেটা আদর্শিক জোট, আমরা সেটাকে আদর্শিক জোট বলছি না, এটা শুধু নির্বাচনী সমঝোতা। এটা যেটা হয়েছে যে সেটা হচ্ছে নির্বাচনী সমঝোতা, শুধু এটাকে আমরা আদর্শিক জোট বলছি না। বাকি আমরা এখনই যে আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি, আমরা এখনই ক্ষমতায় গেলে যে ইসলাম প্রতিষ্ঠিত করবো বা ইসলাম কায়েম করে ফেলবো, সেটা আমরা বলি না। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটু সময় নিতে হবে, অনেক বিষয় আছে,
দেশের মানুষকে প্রস্তুত করতে হবে, এখানে ব্যাপক ভিত্তিক দাওয়া ভিত্তিক কাজ করতে হবে। এরপর একটা পর্যায়ে গিয়ে হয়তো ইসলাম দেশের মানুষ জনগণ রিসিভ করবে। তো আমরা সেই পর্যায়ে আপনারা কি যৌথ ইশতেহার ঘোষণা করবেন 8টি দল জোট হিসেবে? এই বিষয়টা এখনো, ইশতেহারের বিষয়টা এখনো আমাদের ডিসাইড হয় নাই। হয়তো যৌথ ইশতেহার ঘোষণা হতে পারে, যেহেতু একটা জোট হবে তাহলে একটা যৌথ ইশতেহার ঘোষণা হতে পারে, বাকি এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সময় আছে এখন। কিন্তু আপনারা এটা ঠিক করেন নাই যে আপনারা আসলে ইসলামী শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আপনারা ঠিক করেন না এখনো? না, ইসলামী শরিয়ার ভিত্তিতে যে আমরা এখন ইসলামী শরিয়া কায়েম করব, আমাদের এখন যেটা মিনিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না। এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে আছে কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা যদি ভবিষ্যতে দেশের জনগণ এই জোটকে, এই মুহূর্তে আছে কিনা? এই মুহূর্তে থাকতে পারে, সেটা আমি এখন এখানে পরিষ্কার করতে চাই না। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকলে, মাওলানা ইজাহার, কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকলে আপনি পরিষ্কার কেন করবেন না? মানে বাংলাদেশে 54 বছরে কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে কিনা আপনারা করবেন না, সেটা ঠিক আছে। কিন্তু আমি বিএনপিকেও দেখছি যে বিএনপি এই কথা বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। শেখ হাসিনা অন্তত 100 বার বলছে কোরআন সুন্নাহ বিরোধী, আপনাদের সাথে বসেই বলছে, মানে এই হেফাজতের ইসলামীর মুরব্বীদের সাথে বসেই বলছে কিভাবে কি করতে হবে সেটা তাও ঠিক করছে। আপনারা তাকে উপাধিও দিয়েছেন কওমি জননী। না, আমরা সেটা উপাধি দেইনি, এটা ব্যক্তি বিশেষ দিয়েছে। সেই ব্যক্তি বিশেষ আপনাদের শিষ্য মুরব্বীরা ছিল না? শিষ্য মুরব্বীরা ছিল না? উনি এই হেফাজতের প্রতিনিধিত্ব করে না, বা বৃহৎ উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করেন, এটা উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটাকে হেফাজত ওন করে না, বা দেশের আলেম উলামায়ে কেরাম এটা ওন কবে থেকে করে না? শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে? না ওই সময় থেকে? জি না, আগের থেকেই করে নাই, তখন থেকেই করে নাই। জি ওকে, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব ববি হাজ্জাজের কাছে ফিরে আসি। যে ববি হাজ্জাজ, আপনি আসলে বিএনপির সংখ্যা বাড়াতে চাইতেছেন, বিএনপির ভোট বাড়াতে চাইতেছেন, বিএনপির মার্কা এটা বাড়াতে চাইতেছেন, এটা কিরকম? আমি আপনাকে বিএনপির রাজনীতির সাথে একমত হইতে দেখি নাই। শুধুমাত্র এমপি হওয়াটা আপনার জন্য এত বেশি জরুরি কেন হইলো, বা এমপি হয়ে আপনি আসলে কি বা করতে পারবেন? মানে না, ওয়ান্ডারফুল, একদম ঠিক কথা বলেছেন। জানাব খালেদ মাহমুদ, জাস্ট একটা ছোট অ্যাডিশন করে নিই। আপনি আমার কথা বলার শেষ করবার পর অনেক লম্বা প্রশ্ন আমার জন্য করে চলে গেলেন। জি, আপনাকে বন্ধুসুলভ ভাবে আপনি অনেক ভালো, তারপরও আপনি অনেক ভালো বলেন, তারপর প্রস্তুতির জন্য অনেক লম্বা একটা টাইম দিলাম। তারপর আমাকেই বলতে দেন, যে প্রস্তুতি আমার জন্য কথা বললে আমাকে বলতে দেন। জি, যাক, না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Obviously I'm not going to teach you how to do a show, obviously. No, you can. I can learn from everyone. মানে বন্ধু ভাই হিসেবে আমি জাস্ট বলছি আমার প্রতি এতটুকু ফেভার একটু দেখান। জি, যে আমাকে প্রশ্ন করলে এটার প্রশ্ন উত্তর দিতে দেন। না, ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমি জানি যে আমার রাজনৈতিক ইতিহাসের সাথে আপনি পরিচিত। সেই জায়গা থেকে আমি ছোট্ট একটু রিমাইন্ডার আপনার অডিয়েন্সের জন্য, আপনার জন্য না, আপনার অডিয়েন্সের জন্য দিতে চাই যে শেখ হাসিনার সরকারের প্রথম যে নির্বাচনটা, তারা লুটতরা যে নির্বাচন করে, সেই নির্বাচনের সময় এমপির থেকে এমপি প্লাস আমাকে দাওয়াত জানানো হয়েছিল, আমি নেই নাই। সো কোনো কাজ আমি আমার লোভ মেটানোর জন্য না, আমার ইগো বা আমার সুপার কনফিডেন্স দেখানোর জন্য না। আমি বিশ্বাস করি আমি দেশের কাজ করবার দায়িত্ব নিয়েছি। কেউ আমাকে দেয় নাই ভাই, ঠিক আছে, মানছি, তো কেউ দেয়নি, আমি নিজে আমি ঘাড়ে পেতে নিয়েছি। সেই জায়গা থেকে আমার যেখানে মনে হয় যে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব, যেইভাবে আমি সেইভাবে করতে চেষ্টা করেছি। এবং আপনি যেটা সত্যিকার পরিষ্কার করেছেন যে এর আগে অনেক সময় আমি যে বিএনপি সমালোচনা করি না, ঠিক না, অনেক করেছি। তবে বিএনপি সরকারি ক্ষমতায় ছিল না ভাই গত 15-16 বছর, তো তাদের সমালোচনা করারও বেশি কিছু ছিল না। সমালোচনা সরকারের সবচেয়ে বেশি করেছি, কারণ সেখানে সমালোচনা করার ছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হয়েছিল। আজকে যেটা এসেছি, আপনার যদি মনে হয় বা কারো যদি মনে হয় যে একটা এমপির জন্য একটা এমপি হবার জন্য আমি লোভের চোটে চলে এসেছি, এইটাও পরিষ্কার করি যে ইতিমধ্যে এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনের ডেটা সর্টিং করছি যে ঢাকা 13 আসনে অনেক ভোটার অন্য জায়গা থেকে গত 16 মাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাও সর্টিং করছি। এটা সর্টিং করা মানে কি? মানে ইন দ্য সেন্স যে ভাই সহজে কেউ জিতে যায় না কোনো নির্বাচন, এবং ধানের শীষ মার্কা নিয়েও আরো সহজে জিতে যাব, এটাও সত্যি না। আমরা যেটা মনে করেছি যে আগামী সরকার, এবং এগেন আমি
মুসার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মুসা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, খালেদ আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং বাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কাউকে এক্সট্রিমিস্ট বলছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি ভাই। হ্যাঁ, আমার কাছে মনে হয়, এবং এগেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে কিন্তু আমার অনেক সহানুভূতি ছিল যখন তারাও সরকার বিরোধী মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যখনই জড়িত ছিল। তাদের ভিতর আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন, প্রতিম মানুষ আছেন, কিন্তু তাদের যে আইডিওলজি, এই আইডিওলজির সাথে আমি একমত না। একই সাথে তাদের সাথে অনেকগুলো দল আছে, অনেকগুলো দলের আইডিওলজির সাথেই আমি একমত না। এবং ওই আইডিওলজি গুলো আপনি যদি একটু খেয়াল করে থাকেন, এবং খালেদ নিশ্চয়ই আপনি দেখেছেন যে গত কয়েকদিন আফগানিস্তানের খুব পরিচিত শীর্ষস্থানীয় একজন নেতাও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো জানা ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া উনি ঘুরে বেড়াচ্ছেন, মিটিং করছেন, এবং এটা নিয়ে জামাত ইসলামের নেতৃত্বে যে জোটটা আছে সেই জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা 13 আসনের একজন গুরুত্বপূর্ণ নেতার সাথেও তার ছবি দেখা গেছে। এইগুলো সবই কিন্তু আমার কাছে, এগেন হতেই পারে আপনি বলবেন না কেন আফগানিস্তান বাংলাদেশ হলে কি আছে, আমার কাছে এটা আশঙ্কাজনক। এবং আপনাকে একটু থামাই, যারা মুসাবিন ইজাহার, আমার কোন প্রশ্ন আপনি কি এটা আসলে ইয়া করবেন? কারণ হচ্ছে যে আমি কিন্তু মনে করি না জামাতে ইসলামী বা জামাতে ইসলামীর সাথে যে জোট আছে তাদের কেউ এক্সট্রিমিস্ট। কারণ বাংলাদেশে এক্সট্রিমিস্ট ফোর্সটা কাজ করে, এইটা আমার পক্ষে, তারা প্রকাশ্য রাজনীতি করে এইটা আমি আসলে বিশ্বাস করি না। যারা করে তারা আড়ালের রাজনীতি করে বলে আমার মনে হয়। যারা প্রকাশ্য রাজনীতি করতেছেন, ছোট্ট একটু অ্যাড করি, আমি বলিনি এক্সট্রিমিস্ট ফোর্স, আমি বলেছি আমার কাছে মনে হয় এক্সট্রিমিস্ট আইডিওলজি, এবং এটা আমি আমার ধারণা থেকে বলছি, কিন্তু আমি বলছি না সবার ধারণা এক হবে না। ওকে, এটা কিন্তু একটু মালানা ইজাহার আপনি একটু বলবেন কিনা, একটু যদি ছোট করে এটা একটু রেসপেক্ট করতেন আপনি। আমি এই ক্ষেত্রে ববি হাজ্জাজ ভাইয়ের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এখানে এক্সট্রিমিস্ট আইডিওলজি বলতে উনি কি বোঝাতে চাইছেন আসলে সেটা পরিষ্কার করেন। আমি একটু বুঝাই দিব, আমাদের আমি বলছি লিবারেল ডেমোক্রেসি থেকে ভিন্ন। এখানে হয়তো এক্সট্রিম শব্দটা অন্য কেউ ব্যবহার করবেন, এজন্য আমি কিন্তু পরিষ্কার করছি লিবারেল ডেমোক্রেসি থেকে কোনো কিছু ভিন্ন থাকে আমি একটু চেষ্টা করি, কারণ ববি হাজ্জাজ একটু একাডেমিক জায়গা থেকে হয়তো একটু বলছেন, আমি একটু সাধারণ মানুষের জায়গা থেকে বলি। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনোনীত, যেটা জামাত ইসলামী সহযোগী সংগঠন বলে আমরা জানি, তাদের পক্ষ থেকে যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি লিড করেছেন, আমরা গত এক সপ্তাহে তাদেরকে কোনো একটা সংস্থা জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শুনেছি প্রকাশ্যে, তারা এটা গোপনও করেন নাই। আরেকজনকে দেখছি উনি ছাপা হওয়া পদত্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে আপনি এই শিক্ষকতার সময় আপনি এই করেছেন, এখন এই পদত্যাগপত্র সাইন করেন, আপনি ক্লাস করতে হলে আমাকে জিজ্ঞেস করে করবেন। এগুলি আমাদের কাছে এক্সট্রিমিজম মনে হয়। আমাদের কাছে কোনগুলি এক্সট্রিমিজম মনে হয় সেগুলো আমি আবার বলি, যে যখন কোনো নারী নেতৃত্বের প্রতি কটাক্ষ করে, তাকে অসম্মান করে, নেতৃত্ব বা সাধারণ মানুষের প্রতি যখন কোনো কথা বলা হয়, তখন আমরা এটাগুলিকে এক্সট্রিমিজম মনে করি। আমি কিন্তু মনে করি, আবার বলি, আমি কিন্তু মনে করি জামাত ইসলামী সহ আপনারা জোটরা এইটার সাথে নাই, যারা আছেন তারা আলাদা। কিন্তু আবার যখন দেখি ইসলামী ছাত্র শিবিরের ওই দুইজন আছে, আবার আমরা যখন দেখি যে জামাত ইসলামীর কেউ কেউ এরকম করে কথা বলেন, এত চিৎকার করে টকশোতে কথা বলেন, আপনাদের কথা বলতে এসে আমি 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 ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হয় যে বাপরে বাপরে, মানে টেলিভিশন দিয়েই একটা, তো এইটা সম্পর্কে আপনি একটু বলবেন কিনা? সরি, আমি একটু লম্বা বলে ফেললাম। অবশ্যই, আসলে বিষয়টা যদি দায়িত্বশীল জায়গা থেকে আপনি যে কথাগুলি বললেন, এই কথাগুলি যদি দায়িত্বশীল জায়গা থেকে এসে থাকে, তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারি বা সেটাকে আমরা ধরতে পারি। কিন্তু ছাত্র সংগঠনের কোন নেতা কি বললো না বললো সেটাকে দিয়ে যদি আপনি পুরা জোটটাকে মাপেন, একটা পুরো দলকে যদি মাপেন, তাহলে তো সেটা সেই দলের সাথে বা সেই জোটের সাথে অন্যায় করা হয় না। তো ও তো আরো আরামেই আছে, ওকে তো আর কয়দিন পরে প্রমোশন দিয়া আপনি যার কথা বলছেন সেটা ছাত্র শিবিরের বিষয়। ছাত্র শিবির তো আর আমাদের জোটের অংশীদার না বা এই জোটের অংশ না। সুতরাং আমি মনে করি, আর এক্সট্রিমিজম এই শব্দটা আসলে আপনি যেভাবে বললেন যে সাধারণ মানুষ যেটা সেটাকে যেভাবে নেয়, এটাকে ভালো অর্থে নেয় না। সুতরাং আমি মনে করি যে এই ধরনের শব্দগুলো পরিহার করা দরকার। এবং আর আমার ভাই ববি হাজ্জাজ ভাই যে কথাটা বললেন যে আফগানিস্তানের কোন সরকারি কোনো প্রতিনিধি বাংলাদেশে এসেছেন, কারোর সাথে বৈঠক করেছেন, সেটাকে আমি যদি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, যে অন্য কোন রাষ্ট্রের কেউ যদি এসে এই দেশে যদি এর ধরনের বৈঠক করেন,
তাহলে আফগানিস্তানের কেউ যদি এসে বৈঠক করেন তাহলে সমস্যা না, কোথায়? সমস্যাটা কোথায়? তাদেরকে তো মাওলানা ইজার আমি বলি, পুরো বিশ্ব স্বীকৃতি মাওলানা ইজার আমি সমস্যা আপনাকে আছে। বলি, সমস্যা আছে। কোন একটা দেশের সাথে যদি তার কূটনীতিক সম্পর্ক থাকে, যেমন তালেবান গভর্নমেন্টের সাথে বর্তমান পৃথিবীতে যত দেশ আছে শুধু কূটনীতিক সম্পর্ক আমি দেখি ভারতের আছে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু ইসলামী অর্গানাইজেশন মানে ওআইসি যারা আছে, আরব লীগ যারা আছে, বাংলাদেশ, মালয়েশিয়া, তাদের কেউ তাদের সাথে এরকম কোনো সম্পর্ক নাই। সেই জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছেন তাদের সাথে কিন্তু অফিসিয়াল সম্পর্ক নাই। আমি জনাব মামুনুল হককে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনি যে আফগানিস্তান গেছিলেন সেটা কি হয়ে গেছেন, উনি বলছেন যেহেতু সরাসরি সম্পর্ক নাই, উনি লন্ডনে গেছেন, লন্ডন থেকে আরেকটা এনজিওর মাধ্যমে সেখানে গেছেন। এইটা হচ্ছে সমস্যার জায়গা মাওলানা ইজার, আপনি যদি সমস্যাটা না বুঝতে পারেন। সরাসরি সম্পর্ক না থাকলে কি ওনারা বেসরকারিভাবে এই দেশে আসতে পারবেন না? সে আসতে পারবেন ওনাদের কিনা সাথে সেটা কথা বলা আপনি যাবে? বলেন। মানে এটা ববি হাজ্জাজের দিকে আপনি প্রশ্নটা দিয়েন না, আপনি বলেন আসছেন ভালো হয়েছে, আমার সাথেও দেখা হয়েছে, এটা ভালো, সেটা বললেই তো হয়। না, আসলে অসুবিধা কোথায়? আসলে অসুবিধা কোথায়? আমি তো আপনাকে অসুবিধাটা বললাম, কেউ যদি স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক নাই তো, স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক নাই তো, আছে শুধু ভারতের সঙ্গে। স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও কেউ আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে একমাত্র ভারতের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে নাই, আমাদের সাথে নাই। না, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যদি বেসরকারিভাবে কেউ যদি সফরে আসে তাহলে সেটা আমাদের দেশের গভর্নমেন্ট যদি সেটাকে পারমিট করতো না। তো দেশের গভর্নমেন্ট যেহেতু পারমিট করেছে তাই সে কারণে দেশের গভর্নমেন্ট বলছে সে জানে না। জানে না বলছে, সেটা আমি দেশের গভর্নমেন্ট কি কারণে বলছে জানি না, কিন্তু এটা উনি যে এসেছেন এখানে, উনি আসাটা, উনার কারোর সাথে কথা বলাটা, এটা কি আমাদের দেশের কোনো আইন বিরোধী হয়েছে? বিষয়টি আমার কাছে এরকম মনে হয় না, আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, আপনাদের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করছে, এটা আমার কাছে ঠিকই মনে হয়, আমার কাছে কোনো সমস্যা মনে হয় না। সমস্যা ববি হাজ্জাজের কাছে মনে হয়েছে, উনি এইটা একটা প্রশ্ন তুলেছেন, আপনি বললেন যে আসলে সমস্যা কোথায়, ঠিক আছে, আসলে সমস্যা নাই, এটা ইটস ওকে, ইটস ফাইন। আমার কাছে মনে হয় যে মানে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়। আমরা কিছু কিছু দেশকে বা কিছু কিছু অঞ্চলকে আমরা ভিন্নভাবে ডিফাইন করতে চাই। আমরা না তো শুধু, আমরা পাকিস্তান, সৌদি আরব, আমরা না কিন্তু শুধু, আমি কারেকশন করি, আমরা পাকিস্তান, অনেকেই করেন না, অনেকে না, কিন্তু কেউ ভারত ছাড়া আফগানিস্তানের সাথে ওরকম, আমি জানি না ববি হাজ্জাজ এগুলির ব্যাপারে খুব আপডেটেড থাকেন, তিনি হয়তো বলতে পারবেন, কিন্তু আমি মাঝখানে একটু কথা বলে নিই। আমাদের একজন দর্শক, ওনার নাম হিজিবিজি 1947, উনি বলছেন খালেদ ভাই ইসলাম নিয়ে আপনার সমস্যা কোথায়? ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ চলবে শরিয়া আইনে। ভাই আমার ইসলাম নিয়ে কোনো সমস্যা নাই, আমার কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই, গণতন্ত্র নিয়ে সমস্যা নাই, ইসলামে শরিয়া নিয়ে কোনো সমস্যা নাই। সেই জন্যই আমি জানতে চাই, আপনারা যদি শরিয়া আইনি দেশ চালান, আপনারা বলেন আপনারা শরিয়া আইনি দেশ চালাবেন। আমি আসলেই বলতেছি যে আমি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। বেশিরভাগ মানুষ যদি আপনারা চান বাংলাদেশ শরিয়া আইনে চলুক, শরিয়া আইনে চলতে পারে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আসলে বেশরিয়তি কোনো কিছু দেখি না। আমি কিন্তু বেশরিয়তি মানে আমি সেই জন্যই মাওলানা ইজারকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি এখন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই মুহূর্তে দেখেন? আমি দেখি না, কিন্তু এটা আমার জ্ঞানের স্বল্পতা হতে পারে। আমরা জনাব ববি হাজ্জাজের কাছে জানতে চাই যে জনাব ববি হাজ্জাজ, আপনি মাওলানা ইজারের রেসপন্স দেখলেন যে তিনি বলছেন যে যদি থাকে, আসে, কথা বলে, তাহলে সমস্যাটা কোথায়? আপনি সমস্যাটা আমাদেরকে একটু বলবেন। তার আগে যদি আপনি আমাকে 20 সেকেন্ড সময় দেন, আমি দর্শকদের কাছে যেটা জানতে চেয়েছিলাম সেটা একটু বলি। দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, জামাত ইসলামীর সঙ্গে আদর্শিক ঐক্য নয়, হয়েছে শুধু নির্বাচনী সমঝোতা, দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? এইটা হ্যাঁ মনে করছেন শতকরা 60% দর্শক, না মনে করছেন শতকরা 40% দর্শক। 53,000 ভোটার ভোট দিয়েছেন। জনাব ববি হাজ্জাজ, আপনার কোথায় সমস্যা? যদি আফগানিস্তান থেকে একজন আসেন, তিনি যদি কারোর সাথে কথা বলেন, এটা মানে এটা আপনার কি সমস্যা? দেখেন, জি নিশ্চয়ই। প্রথমত, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের রাষ্ট্রের সাথে কি সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি উল্লেখ করেছেন ইতিমধ্যে। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানেন এই সফরটার সম্বন্ধে। আফগানিস্তানে উনি নর্মাল একজন সিটিজেন না ভাই, মানে আফগানিস্তানে একজন আলেম এসছেন, মামুনুল হক দেখা করেছেন, মুসা দেখা করেছেন, আমরা দেখা করেছি, ভিন্ন কথা। আলেম আসেননি, কিন্তু একজন স্টেটসম্যান এসেছেন। এবং আফগানিস্তানের ফরেন পলিসি, স্পেশালি অল অফ এশিয়া ফরেন পলিসি যে কন্ট্রোল মানে মেইনটেইন করেন বা কন্ট্রোল করেন, মেইন চিন্তাবিদ এবং মেইন ডিসিশন মেকার, সেই ভদ্রলোক এসেছেন, কিন্তু স্টেট জানে না। তো স্টেট টু স্টেট রিলেশনশিপ কি পার্সন টু স্টেট রিলেশনশিপে সর্ট অফ পরিণত হবে? এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়, যদি সমস্যা না দেখে এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? সরকার না জানলে কি এটা, জনাব ইজারের সাথে আমি একদম একমত, সরকারের না জানে কি এটা আসা সম্ভব? মানে আমরা গেলেও তো সরকার সরকার বলেছে। আচ্ছা, দ্বিতীয় জিনিস আসে, না ভাই,
আপনি অনেক কিছু মনে করতে পারেন, এগোন, কারোর ফিলিংস হার্ট না করে আমি বলতে চেষ্টা করছি আমরা সবাই ভিন্ন জিনিস চাই, ভিন্ন জিনিস মনে করি, বাট বাংলাদেশ আফগানিস্তান হোক না ভাই, আমি এটা চাই না। আমি যতদিন রাজনীতি বা যে কোনো কিছুর সাথে জড়িত থাকব, বাংলাদেশ আফগানিস্তান হোক, এইটা থামানোর জন্য যা কিছু করতে হয় ভাই, এটা শুধু মার্কা না, যা কিছু করতে হয় আমি করব। এবং আমি এই জোট সম্বন্ধে একটা কথা বলি, এই যে খালেদ আপনি বললেন যে নারীদের মর্যাদা এন্ড হোয়াট নট, এই জোটে জেএসডি রব যুক্ত হয়েছে। জেএসডি রবের নেতৃত্ব এখন দিচ্ছেন তানিয়া রব, ম্যাডাম তানিয়া ভাবি দিচ্ছেন। উনি একজন নারী। কয়টা মিটিং এ ওনাকে দেখেছেন? এবং এই যে জোটটা তৈরি হয়েছে, এগেন আমি মুসার কথা বলছি না, উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, এগেন কিন্তু আমি জোট হিসেবে কথা বলছি, এবং এই জোটে এনসিপি আছে, আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট আমি মাঝখানে একটু কথা বলি, যেই কথা উনারা বলতেছেন না, যেই কথা উনারা বলতেছেন না, আমি এই জায়গায় মিটিং এ যদি এই যে অন্য অনেকগুলো দল আছে তারা বসবেন না যদি তানিয়া রব যান, কিন্তু তানিয়া রবের দল এই জোটে আছে। সো আপনি যখনই বলবেন যে নারীর প্রতি শ্রদ্ধা বা কেমন বাংলাদেশ দেখতে চান বা কি দেখতে চান, তখন আমার এটা নিয়ে সমস্যা আছে। এগেন আমি মুসার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এক্সট্রিমিস্ট বলে আমি এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি। যখনই আপনি ভিয়ার করবেন অন্য যে কোনো জায়গায়, আমি কিন্তু আমার কাছে ভাই অ্যাকসেপ্টেবল না। লিবারেল ডেমোক্রেসি থেকে, লিবারেল ডেমোক্রেসিতে আপনি লেফট হন, রাইট হন, সেন্টার হন, কোন অসুবিধা নেই। আমাকে প্রশ্নটা করতে দেন। জি জি, যেখানে জনাব মুসা বিন ইজহার এখানে উপস্থিতি আসেন, জামাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দকে আমরা শুনছি, তারা বলতেছেন না কিন্তু একবারের জন্য তারা এটা আফগানিস্তান বানাবেন। আপনি কেন বলতেছেন যে তারা আফগানিস্তান বানাবেন? আফগানিস্তানের সাথে ওয়ানলি বিকজ তারা আফগানিস্তানের সম্বন্ধে কথা বলছেন, তারা অন্তত আমি ববি হাজ্জাজ ভাইয়ের এই কথাটাকে আমি অন্তত ইউরোপিয়ান আমেরিকান বহু লোকের সাথে উনারা কথা বলেন, তারা তো দেশটা ইউরোপ আমেরিকাও বানাতে চায় না। আপনি আফগানিস্তানের নেতা নিয়ে কথা বললেন, প্লাস যেই নেতার সাথে ছবি এসেছে সেই নেতার বক্তব্য আছে, সেই নেতার বক্তব্য আছে। আমি এই ক্ষেত্রে ববি হাজ্জাজ ভাইকে বলবো যে আমার মুসা ভাইয়ের এই ধরনের বক্তব্য নাই, আমাদের থেকে এই ধরনের বক্তব্য নাই, কিন্তু উনার এই ধরনের বক্তব্য আছে ভাই, যার সাথে বসেছে, যার সাথে ছবি দেখেছে। না সেটা উনার ইরাদা হইতে পারে, সেটা উনার মনের গহন করে, কিন্তু বাংলাদেশের নেতারা তো এটা বলতেছেন। দেখেন ইসলামী আন্দোলন পরিষ্কার করে বলেছে, দেখেন ভাই ইসলামী আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার করে বলেছে যে শরিয়া খিলাফতের স্টেট হবে যদি ওনারা নির্বাচন জেতে। যার কথা বলছি বাংলাদেশ খিলাফত মজলিস, তারা পরিষ্কার করে বলেছে যে আপনার শরিয়া আইন খিলাফতের দেশ হবে তারা যদি নির্বাচনে জয় হয়। জামাত ইসলাম এটা বলে নাই, আমার ভাইয়ের দল ইসলাম এটা বলে নাই, অনেকগুলো দল আমার একটা ভয় আছে লিবারেল ডেমোক্রেসি থেকে অন্য কোথাও যাওয়া, এটা আমার ভয় আমি ব্যক্ত করছি। মানে কাউকে কারোর বিরুদ্ধে কথা বলছেন কিছু না, আমার ভয় আমি ব্যক্ত করছি। একটু মুসা বিন ইজহারকে কথা বলতে দেন। ববি ভাই বেশ কয়েকটা কথা বলেছেন, যেমন বলেছেন যে লাস্ট যে কথাটা বললেন যে বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে তারা ইসলামিক স্টেট কায়েম করবে, শরিয়া আইন চালু করবে, এবং ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে তারা ইসলামিক স্টেট কায়েম করবে, শরিয়া আইন কায়েম করবে। এই বিষয়গুলো এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমঝোতার যে জোট, এই জোটকে কেন্দ্র করে কিন্তু এই বক্তব্যগুলি ওনারা দেন নাই। ইসলামী আন্দোলন বা বাংলাদেশ খেলাফত মজলিস যারা সম্পূর্ণ ইসলামিক রাজনীতি চর্চা করেন, আমরা সহ, আমরা যদি এই দেশে জনগণকে আমরা যদি দাওয়ার মাধ্যমে আমাদের যে রাজনীতি, আমরা সেই রাজনীতির মাধ্যমে যদি আমরা জনগণকে সেদিকে আনতে পারি এবং জনগণ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে, তাহলে তখন আমরা ইসলামী আইন কায়েম করব, শরিয়া আইন কায়েম করব জনগণের সেন্টিমেন্ট নিয়ে, এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি নির্লজ্জভাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমার ভাই বললেন যে আফগানিস্তানের ব্যাপারে, আমি একটু শেষ করে নিই। আফগানিস্তানের ব্যাপারে আমার মনে হয় ওনাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে, যে আফগানিস্তান দেখলেই যে আমরা একরকম মনে করি, এবং এই যে কথাটা বললেন যে আমরা এই দেশকে আফগানিস্তান হিসেবে দেখতে চাই না, আমি মনে করি যে উনি যার দিকে ইঙ্গিত করলেন আমাদের মামুনুল হক ভাই সহ কেউ আমরা এই দেশকে বাংলাদেশকে আমরা আফগানিস্তান বানাবো বা কেউ বলেছেন এটা আমার জানা নাই। আমরা কেউ আমি আপনাকে পাঠিয়ে দিব, আপনাকে খালেদ সাহেবকে ভিডিও বাংলাদেশ হিসেবে দেখতে চাই, আমরা বাংলাদেশকে আফগানিস্তান হিসেবে দেখতে চাই না, আমরা এই দেশটাকে গড়তে চাই। যারা মনে এই সব এটার জন্য আপনি অভিনন্দন পাবেন, কিন্তু আমার এটা প্রশ্নের জবাব দেন তো মাওলানা মুসা বিন ইজহার। ধরেন বাংলাদেশে এখন পলিটিক্যালি অন্যরকম একটা গভর্নমেন্ট আছে যারা শরিয়া সাপোর্ট করে না, কথার কথা, কিন্তু বাংলাদেশে আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন দেখি না, কিন্তু পৃথিবীর যেই সব দেশে ইসলামিক আইনই নাই,
মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতাও নাই, সেইখানে গিয়া একটা মুসলমানের শরিয়া মানতে তো কোনো অসুবিধা হয় না। বাংলাদেশে কেন এটা রাষ্ট্রীয়ভাবেই নিশ্চিত করতে হবে? যেইখানে বাংলাদেশে কোরআন আছে, এই মুসলমানদের জন্য মাননীয় সর্বোচ্চ আইন, সেখানে বাংলাদেশের লোক চুরি, বাটপারি, বদমাইশি এগুলি করে কেমনে? মানে আপনি রাষ্ট্র দিয়ে এই আইন করার আগে আল্লাহই তো আইন দিয়ে রাখছে, প্রত্যেকটা ঘরে ঘরে সেই আইনের বই আছে, তারপরে করে কেমনে চুরি বাটপারিগুলা, মিথ্যা কথাগুলি বলে কেমনে, ভাইয়ের সম্পত্তি নেয় কেমনে? যে প্রশ্নটা আপনি করেছেন একটা ডিফারেন্ট আলোচনা। না না, এই আলোচনাটা আপনি করেন কেন? আমি আপনার বলতেছি, আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষরা শারিয়া আইন চাইলে বাংলাদেশে শারিয়া আইন হবে। শারিয়া আইন তো চাওয়ার দরকার নাই, শারিয়া আইন তো অলরেডি আছে, কোরআন তো আছে, ওইটা ফলো করে না কেন? কই আছে? কোরআন তো আছে, ও চুরি করার সময় নাই, কোরআনে নাই যে তুই চুরি করতে পারবা না, ও করে কেন? সেটা আছে, সেটা তো জনগণ বা সাধারণ মানুষ সেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করতেছে না। কে বলছে আমরা সেভাবে চর্চা করছি না? কে বলছে আমরা শরিয়াকে বাংলাদেশে যারা বাংলাদেশে, আমার ডেটা শুনেন, বাংলাদেশে যারা সরকারি চাকরি করতেছে তাদেরও 90% মুসলমান এবং তাদেরও 90% ঘুষ খাচ্ছে। এখানে কিছু বিষয় আছে, আমরা ইবাদতের ক্ষেত্রে মনে করেন যে আমাদের যে প্র্যাকটিস, আপনি আলাদা শরিয়া আইন করে তাকে কেন? আমার শরিয়া আইনে কিন্তু কোনো প্রবলেম নাই, আমি আবার বলি আমার শরিয়া আইনে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার শরিয়া মানতে শরিয়া আইন লাগে না। আমেরিকায় আছি, এখানে শরিয়া আইন নাই, কিন্তু আমি কিন্তু চুরি করি না, যেহেতু চুরি করা ধর্মে নিষেধ। না, চুরি না করা এক জিনিস, আবার চুরি করলে চুরির শাস্তি দেওয়া, এটা শাস্তির কথা আপনি বাদ দেন, শাস্তি তো বইয়ে আছে। তো আমি তো কইতেছি যে আমি মুসলমান, তাহলে আমি চুরি, ঘুষ, সুদ এগুলি কেমনে করতেছি? আমরা তো বলছি যে আমরা টোটাল শরিয়াকে আমরা রাজনৈতিক যে গোল আমাদের, সেই গোল যদি আমরা অর্জন করতে পারি, তখন আমরা টোটাল শরিয়াকে আমরা কার্যকর করব। টোটাল শরিয়া সেটা তো একটা ভিন্ন বিষয়। না, টোটাল শরিয়া নিয়ে আপনার সঙ্গে আমার একটা আলাদা আলোচনা হবে, কারণ টোটাল শরিয়াতে আলাদা আলোচনা, টোটাল শরিয়াতে আপনি অনেক কিছু এটার সাথে অন্তর্ভুক্ত করতে হবে, এবং টোটাল শরিয়া বলতে কি বোঝায়, কোন দেশে আছে, কোন সময় ছিল, কোন সময় থেকে আপনি এটা শুরু করবেন, সেগুলি না বহু ঝামেলা আছে। আমি বলতেছি এই যে আলোচনাটাই ভিন্ন বিষয়। হ্যাঁ, আমরা 90% মুসলমান, তো আমাদের জন্য তো আইন আছে। আমরা যদি আইন মানার ক্ষেত্রে সত্যবাদী হইতাম, তাহলে আমি কেমনে মুসলমানে হয়েও এই অন্যায়গুলি করতেছি আপনি আমাকে বলেন না। আমি আইন আদালত রিপোর্ট করতে গিয়ে দেখছি 90% দেওয়ানি মামলা হচ্ছে আপন ভাই, বোন, বাবা মার বিপক্ষে। সেই কারণেই তো আমরা এই কারণেই তো আমরা জনগণকে শরিয়া আইনের আওতায় আনার জন্য আমরা এই কারণে মানুষের ভিতরে শরিয়ার প্রতি সাপোর্ট আছে, কিন্তু শরিয়াকে চর্চা করার বা দ্বীনকে চর্চা করার, ইসলামী আইনকে চর্চা করার, শরিয়া চর্চা করতে হলে রাষ্ট্রীয় আইন লাগবে, রাষ্ট্রীয় আইন লাগবে। আপনি যে কথাটা বলেন, একজন মানুষ চুরি করবে কেন, মিথ্যা কথা বলবে কেন, এই বিষয়গুলি তো মানুষ সাধারণভাবে মানুষ তো এটাকে পালন করে না, বা মিথ্যা কথা বললে বা চুরি করলে আল্লাহরে ভয় পায় না, এখন জামাতে ইসলামের ভয় পাবে না। জামাত ইসলামকে কেন ভয় পাবে? কারণ জামাত ইসলাম এখন প্রেসিডেন্ট, কারণ জামাত ইসলাম এখন প্রধানমন্ত্রী না, নেজাম ইসলামী এখন প্রধানমন্ত্রী, এইজন্য নেজাম আল্লাহরই ভয় পায় না, নেজাম ইসলামের ভয় পাবে। মানুষের ভিতরে সেই বোধটা আমাদের তৈরি করতে হবে, মানুষের ভিতরে সেই বোধটা আমাদের তৈরি করতে হবে। আমরা সেটা নিয়েই আমরা কাজ করছি। এইটার জন্য আপনার দাওয়াতের মাধ্যমে আমাদের সেই বোধটা আমাদের তৈরি করতে হবে, যাতে করে মানুষ সেই শরিয়ার সেই স্পিরিটটাকে মানুষ একদম রুট লেভেল পর্যন্ত ধারণ করে। এইটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা কতটা জরুরি? অবশ্যই জরুরি। এটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেই তো এটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আপনাদের কথা কেউ শুনতেছে না। রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে যেভাবে শুনে, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে সেভাবে শুনে, এটা তো স্বাভাবিক বিষয়। আমার কাছে এই ব্যাপারটা নিয়ে আমি একটু আপনাকে ধন্যবাদ জানাব মাওলানা মুসা বিন ইজাহার, খুব সুন্দর করে এটার মধ্যে এটা বলছেন, কিন্তু আমি জনাব ববি হাজাজের কাছেও জানতে চাইবো যে আপনার কথা শুনলেও মনে হয় যে এমপি না হইলে মনে হয় বাংলাদেশের মানুষের জন্য আসলে আর কোনো কিছু করার যায় না। মানে আমি বাংলাদেশের রাজনীতিতে এই কয়দিন ধরে একটা দিতেছি যে সবাই এমপি হইতে চাইতেছে, মানে এটা পলিটিশিয়ান হোক, এইটা একজন একাডেমিশিয়ান হোক, বিপ্লবী হোক, সবারই হচ্ছে এমপি হইতে হবে। মানে এইটা কিন্তু আজকে শুরু হয় নাই। শেখ হাসিনা যেহেতু নায়ক, গায়ক, গায়িকা, নায়িকা অনেককে এমপি করছেন, এতে করে মনে হয়েছে যে বাংলাদেশের আসলে এমপিটাই হইতে হবে। আমি এটা নিয়ে আপনার একটু বক্তব্য শুনতে চাই জনাব ববি হাজাজ। আমি ধরে নিচ্ছি আপনার শেষের দিকে চলে এসেছে, আমি শর্ট করব। পয়েন্ট হলো আপনার দীপু হত্যাকাণ্ড, প্রথম আলো আগুন, ডেইলি স্টার আগুন, এই সবকিছু যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিসের বহিঃপ্রকাশ? কোন তৌহিদি জনতা কোত্থেকে আসলো, কে অর্গানাইজ করলো, কিভাবে করলো? এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না, এবং এই জিনিসগুলোর উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা পাই নাই, ততক্ষণ পর্যন্ত সরকার পরিচালনা সঠিকভাবে করতে পারাটা
বা করতে পারার জায়গায় যাওয়াটা আসলেই একটা যুদ্ধ বলে ভাই আমি মনে করি। আপনার যদি মনে হয় বা আপনার দর্শকদের যদি মনে হয় যে ববি হাজেজ এমপি হওয়ার লোভে সব লুটাই দিছে, কোনো অসুবিধা নেই ভাই, কোনো অসুবিধা নেই। আমি যদি ভুল প্রমাণিত হই, ভুল প্রমাণিত হব আগামীতে যে, তবে আগামীতে যেন কোনো দীপু হত্যাকাণ্ডের আশেপাশে দেখে কোনো ঘটনা না ঘটে, আগামীতে যেন কোথাও আগুন না জ্বলে তৌহিদি জনতার নামে, আগামীতে যেন মহিলারা ফুটবল খেলতে গেলে সেটাতে আক্রমণ না হয়, এইটা আমি মনে করি ভাই বাংলাদেশকে ভালোবেসে, এই দেশ জাতিকে ভালোবেসে, রাজনীতিতে 13 বছর 14 বছর বহুত ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগগুলো মাগনা স্বীকার করি নাই ভাই। লিবারেল ডেমোক্রেসি যেন বাংলাদেশে সঠিকভাবে ইস্টাবলিশড হয়, প্রত্যেকের অধিকার যেন সঠিকভাবে পালন হয়, বাংলাদেশ যেন কোনো মতে আফগানিস্তান টাইপের দেশ না হয়, এইটা আমি যতদিন বেঁচে আছি ভাই আমি ততদিন এটার জন্য কাজ করবে। এটার জন্য গালি দেন, এটার জন্য ছোট হয়ে, এটার জন্য যা ইচ্ছা যে ইচ্ছা বলেন ভাই, যে এমপি হওয়ার লোভ, এইটা হওয়ার লোভ, যেইটা বলেন ভাই, এবং এমপি হবে এটার কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? সো এই জায়গা থেকে আমি কাজ করছি, আমি কাজ করতে থাকবো। খালেদ আপনার ভাই হিসেবে আমাকে পছন্দ হয়, আপনি আজকে ভালো বলবেন, কালকে যদি অপছন্দ হয় আপনি আমাকে জানাবেন। মুসা আপনিও আমার ভাই, যদি আমি কোনো ভুল বলে থাকি আগামীতে আপনার সাথে অনেক কথা হয় আমার, আগামীতে আপনি আমাকে বলবেন যে ববি আমার ভাই আপনি এই কথাগুলো ভুল বলেছেন। আগামীতে দুই ভাই মিলে, কারণ আমি জানি আপনি দেশকে ভালোবাসেন, আপনার বাবা দেশকে ভালোবাসতো, আমরা দেশের জন্য কাজ করতে চাই। শুধু আমি মনে করি দেশ সবচেয়ে ভালো থাকে লিবারেল ডেমোক্রেসি হিসাবে, এই কারণে আমি এইভাবে কথা বলি, এইভাবে কাজ করি। আপনার লিবারেল ডেমোক্রেসির সংজ্ঞা থেকে বা লিবারেল ডেমোক্রেসির জায়গা থেকে যে কথা বলেছেন জনাব মুসা বিন ইজাহারের কথা আমরা শুনতে চাই যে আপনি আসলে কোনটাকে সবচেয়ে আইডিয়াল জায়গা মনে করেন। লিবারেল ডেমোক্রেসিটা উনি যেভাবে বলছেন সেটা তো উনি বলছেনই। আমরা খালি দর্শকদের একটা শেষ মতামত জনাব মুসা বিন ইজাহার আপনার কথা শুরুর আগে একটু বলতে চাই। উনি বলতেছেন, ওনার নাম শাহিনুর ইসলাম, উনি বলছেন যে খালেদ ভাই কোরআন সব মুসলিমের ঘরে আছে কিন্তু কেয়ামতের ভয় কজনের মনে আছে, তাই কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করতে হবে, এটা ওনার মতামত। আমি একটু জনাব মুসা বিন ইজাহারের কাছে জানতে চাই যে জনাব ববি হাজ্জাজ লিবারেল ডেমোক্রেসির কথা বললেন, যেখানে সব মত সব পথের একটা অধিকার হবে। আমি লিবারেল ডেমোক্রেসি বলতে বুঝি সব মানুষের অধিকার সমান হবে, মানে আপনার মতো জ্ঞানী হইলেও সমান হবে, ববি হাজ্জাজের মতো একাডেমিক হইলেও সমান হবে, আমার মতো মূর্খ হইলেও সমান হবে, সবার জন্য আসলে সব মানুষের অধিকার সমান হবে। সেটা আপনি কি মনে করেন যে মানে মানুষের অধিকার আসলে কেমন হওয়া উচিত জনাব মুসা বিন ইজাহার? জি, প্রথম কথা হলো যে মানুষের অধিকার নিশ্চিত করার জন্যই তো ইসলাম এসেছে, মানে সমান অধিকার কিনা, সমান অধিকার সবচেয়ে বেশি ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম সবাইকে। আচ্ছা। যার যে অধিকার হওয়া উচিত ইসলাম সেই অধিকারটা দিয়েছে। আর এখানে আমার ভাই ববি হাজ্জাজ ভাই যে কথাগুলি বললেন যে উনার কথার যে ধরন, উনি হয়তো সরাসরি ইঙ্গিত করেন নাই, কিন্তু কথার ধরন থেকে যেটা বোঝা যায় যে এই যে রিসেন্টলি যে সমস্ত এক্সট্রিমিস্ট কাজগুলি হয়েছে আমাদের, রিসেন্টলি কোথাও জ্বালাও পোড়াওয়ার কথা বা হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলির সাথে তো আমরা বা আমাদের জোটের যারা অংশীদার তাদের সাথে কেউ জড়িত নয়। এই যে কাজগুলি হয়েছে, এই কাজগুলি যে অন্য কোনো পক্ষ এগুলির পিছনে ছিল না, এটা আমি কিভাবে নিশ্চিত হলাম? যে ইসলামের নাম দিয়ে বা তৌহিদি জনতার নাম দিয়ে এখানে তো যারা ইসলামকে পছন্দ করে না এই ধরনের কোনো শক্তি এটার পিছনে থাকতে পারে। আমরা মনে করি এই সমস্ত কাজগুলি দেশের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরি করে, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমরা যারা ইসলাম চর্চা করি বা ইসলামী রাজনীতি করি, আমরাও এই দেশের জনগণের বিরুদ্ধে বা যারা সহিংসতার যে রাজনীতি, সে রাজনীতিকে আমরা সমর্থন করি না। আমরা চাই যে এই দেশের সকল মানুষ তাদের অধিকার সঠিকভাবে তারা চর্চা করবে, ভোগ করবে। এবং এই কারণেই আপনি দেখেছেন যে কিছুদিন আগে যখন বাংলাদেশে বিভিন্ন মন্দিরগুলিতে হামলা হয়েছে, সেখানে এই দেশের যারা ওলামায়ে কেরাম বা ইসলামপন্থী জনতা তারাই সর্বপ্রথম বিভিন্ন মন্দিরগুলিকে প্রটেক্ট করার জন্য তারা সামনের সারিতে এসেছিল। সুতরাং আমরা এই দেশে সকল জনগণ, সকল ধর্মের, সকল মতের, সকল জনগণের সমান অধিকার এবং ইনসাফ ভিত্তিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই কথা বলি। আপনি যেটাকে লিবারেল ডেমোক্রেসি হিসেবে ব্যাখ্যা করছেন, আমরা মনে করি তার চেয়েও বেশি ইসলাম যেই অধিকার দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে, সেটাই মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর এবং উপকারী। আমরা সেটাকে বাস্তবায়ন করতে চাই। আর ইসলামিক ফোর্স হলেই যে এখানে সহিংসতার দিকে যাবে বা এক্সট্রিমিজমের দিকে যাবে, এই যে চিন্তা আমাদের বা অমুক রাষ্ট্র এরকম করেছে, আমরা যে সেটাকে চিন্তা করি বা ডিফাইন করি, এই চিন্তা থেকে দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি একটু বোঝার জন্য জনাব মুসা বিন ইজাহার, আপনি বলার পরে যদি সময় থাকে আমরা ববি থেকে একটু শুনবো। যেমন ধরেন আপনি ইমপ্লিমেন্টেশনের কথা বলতেছেন, আমাদের দর্শকরাও এটা বলতেছেন যে ভাই আপনি তো কোরআন হাদিস কিছু পড়েন না, আপনি তো কিছু জানেন না, আপনি তো মূর্খ, সেজন্য আপনি এগুলি বলতেছেন। কিন্তু আমার প্রশ্ন কিন্তু সরল। যেমন ধরেন আল্লাহ কোরআনে শুকর খাওয়া হারাম বলছেন, এই শুকর খাওয়া হারাম দেখার জন্য কিন্তু পুলিশের দরকার নাই। আমরা শুকর কেউ আমাদেরকে ভুলে খাওয়ায় ফেলে, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলি, কোনো একটা জায়গায় শুকর আছে দেখে 3 দিন আপেল খায় থাকি,
কথার কথা বলতেছি, প্র্যাকটিসিং মুসলমানরা, জি জি ওইটার জন্য কিন্তু পুলিশ দরকার নাই। তো আল্লাহ যখন কইলো চুরি করা হারাম, আল্লাহ যখন কইলো ঘুষ খাওয়া খারাপ, আল্লাহ যখন কইলো সুদ খাওয়া হারাম, তখন এটার জন্য পুলিশ লাগবে কেন? এইটা ইমপ্লিমেন্টেশন করতে রাষ্ট্রীয় আইন কেন লাগবে? এইটা ইমপ্লিমেন্টেশন করতে আমার বই কেন যথেষ্ট না? আপনি কি এইটা আমাকে একটু বলবেন? মানে আমার শুকর খাওয়া হারাম, এইটা তো আপনি আমার পুলিশ দিয়ে দেখেন না, তো আমাকে দেখেন। আপনি তো এই বোধটা জনগণকে দিতে পারেন নাই, এই শিক্ষাটা জনগণকে দিতে পারেন নাই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো আপনি যেই চেতনার কথা বলতেছেন, সেই চেতনা তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধারণ করে না। এই জন্যই তো ক্ষমতায় যাওয়া দরকার, যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, জনগণের যে ব্যাপক জনগণের শিক্ষা ব্যবস্থা দেখাতে পারবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে চুরি, দুর্নীতি, ভাইয়ের বাচ্চার সম্পত্তি, এতিমের সম্পত্তি, আমানতের খেয়ানত করার কথা বলা হয়েছে একটি শিক্ষায়? না, বলা হয় নাই, কিন্তু ইসলাম বা কোরআন যেভাবে সুন্দর করে উপস্থাপন করেছে, বা মানুষের ভিতরে ইসলামী শিক্ষার মাধ্যমে এই চেতনাটা, নৈতিকতাটা যেভাবে ভালোভাবে প্রসারিত হয়, সেটা তো অন্য শিক্ষা ব্যবস্থায় হয় না। এটা শুধু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আসলেই এটা ও শিখবে। ওরে এতবার করে বলা হয়েছে, এত অ্যাপ আছে, এত ও আর এটা শিখতেছে না। আপনি যেমন আপনি কোরআনের কথা বললেন, যে কোরআনের মধ্যে এইসব বিষয়গুলো আছে, এটা আমরা কোরআনে আছে কিন্তু আমরা ধারণ করি না কেন? কোরআনে এই বিষয়গুলো আছে, এটা কয়জন জানে? কয়জন কোরআন জানে? না আমি জানি, আমি এটা মাওলানা ইজার, আমি আপনাকে এনশিওর করতেছি বাংলাদেশের সব মানুষ জানে যে ইসলামে চুরি করা মহাপাপ, ইসলামে ঘুষ খাওয়া মহাপাপ, বাংলাদেশের সব লোক জানে। এটা তো আপনি একটা জেনারেল কথা বললেন। না আপনি একটা লোক যদি না জানে, আমি চ্যালেঞ্জ করলাম, একটা লোক যদি না জানে যে ইসলামে বোধহয় চুরি করা মহাপাপ না, একটা লোক যদি এটা জানে যে ইসলামে বোধহয় চুরি করতে এনকারেজ করা হয়েছে, না একটা খারাপ কাজ করতে এনকারেজ করেছে, সব মানুষ জানে, সব মানুষ জানে, সব ধর্ম না, ইসলামে পার্টিকুলারলি বলা হয়েছে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। না, শুধু একটা আপনি তো একটা বিষয়, শুধু একটা বিষয়কে বলতেছেন বা গণ একটা বিষয় বলছেন। সামগ্রিকভাবে এই মূল্যবোধটা তৈরি করার জন্য, জনগণের ভিতরে এই মূল্যবোধটা তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাটাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সব কারণে শিক্ষা ব্যবস্থা সহ আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে মানুষের ভিতরে যে ন্যায়বোধ তৈরি করা, ইনসাফের যে চেতনা, এটাকে তৈরি করার জন্য ইসলামী শিক্ষা এবং বা আমরা যেহেতু মাওলানা আজহারকে অনেকক্ষণ শুনলাম, আরো দুইটা কমেন্ট পড়ি। একটা কমেন্টের মধ্যে একজন উনি বলছেন, মহিউদ্দিন স্যার আপনার কি সৎ সাহস আছে জনাব মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা শো করার? আমি জনাব মিজানুর রহমান আজহারীকে আমার শোতে আমন্ত্রণ জানিয়েছিলাম, এখনো আবার জানাচ্ছি, তিনি যে কোনো সময়, তার সময় হলে, তিনি অনেক ব্যস্ত মানুষ, সময় হলে নিশ্চয়ই আমি তার সাথে কথা বলতে চাইবো। আমি জনাব ববি হাজ্জাজ, আমি আরেকজন দর্শকের মন্তব্যের উপর আপনার একটা 1 মিনিটের মন্তব্য শুনতে চাই। সেই দর্শক আমাকে বলছেন, তার নাম শামীম আফরিন, আমার তার কথাটা মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে এটা আমি পড়ছি, যে ইসলামের সৌন্দর্য দেখতে পাবেন কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলেই। কোরআনের আলোকে দেশ চলে কি? আগে কোরআনের আলোকে চলতে দেন। আমি শুধু একটা জায়গা বলি যে কোরআনের আলোকে দেশকে চলতে দেওয়ার আগে মানুষের চলা উচিত না? মানুষের উচিত না কোরআনের আলোকে চলার? মানে একটা দেশ চলতে শুরু করলেই মানুষ চলতে শুরু করবে? কোরআন তো সব মানুষের জন্যই ভাই, সব মানুষের ঘরেও আছে। আপনি তো একটু খুইল্লা পুইরাও দেখবেন নাকি, যখন আপনারা এসে মাইর দিবে, চুরির জন্য হাত কেটে দিবে, অনলি দেন আপনি চুরি করা বন্ধ করবেন। এগুলি কি হিসাব আমি বুঝি না। কিন্তু জনাব ববি হাজ্জাজ, আপনি একটু আমাকে একটু আলোকিত করেন তো, যে মানে এইটা কিরকম, যে কোরআনের আলোকে চলতে ইসলাম প্রতিষ্ঠিত হইলেই শুধু এটা বোঝা যাবে যে এটা ঠিক আছে? প্রথমত পবিত্র কোরআনের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা সবসময় চোখ রাখি বিশিষ্ট আলেমগণদের প্রতি, উনারা আমাদের জানাবেন। তবে পবিত্র কোরআন পরম করুণাময় আল্লাহ তাআলা ডিরেক্টলি আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনের ভিত্তিতে শারিয়া আইন, এইটা হিউম্যান ক্রিয়েশন। এগেন আমি ভালো বন্ধুর কথা বলছি না, অবভিয়াসলি এক একটা স্টেট এইটা ওভার গত 1400 বছরে এক একটা স্টেট এক একটা সময় এক এক ভাবে এটার প্রয়োগ করেছে। এখনো ডিফারেন্ট আপনার হাউসেস আছে, হানাফি, হানবালি, শাফি, এবং এটারও মানে আপনি হানাফি ধরেন 17th সেঞ্চুরি আপনার মুঘল এম্পায়ারে কি হয়েছে আর আপনার অটোমান এম্পায়ারে কি হয়েছে কমপ্লিটলি ভিন্ন, জায়গা টু জায়গা ভিন্ন। সো আপনি এক ক্যাটাগরিতে জাস্ট আপনি বলে দিবেন আর কি শরিয়া আইন, সেটারও ব্যাখ্যা দিতে হবে। এবং আমি ধরেই নিচ্ছি যে সেখানেও অনেক মতবিরোধ হবে, অনেক আলোচনার সামনে যে হতে পারে। সো এই আলোচনাগুলো আমরা আলেম মানে বিজ্ঞ আলেমগণদের জন্য রাখছি,
আমি তাদের কাতারে পড়ি না ওকে, এবং ঠিক তাদের আছে, ভিতরে থ্যাংক ইউ সো অনেক মাচ, বিরোধ আছে, অনেক চিন্তা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর একদমই সময় নেই, 1 মিনিট যদি মাওলানা ইজাহার আপনি কথা বলেন। সরি, মানে আমরা আপনি আপনার অন্য অনুষ্ঠান আছে, তবু আপনাকে আমরা একটু আটকে রেখেছি, কারণ আপনার মতো এত সহনশীল হয়ে আমাদের মতো যারা এই বিষয়গুলি জানি না তাদের কথা শুনতে আমি খুব বেশি মানুষকে দেখি নাই, সেই জন্য আপনাকে একটু বেশি সময় একটু আটকে রাখলাম। মাওলানা ইজাহার, আপনি যদি আমাদের আজকে শেষ কথা বলেন, আমরা আর কোনো প্রসঙ্গে যাচ্ছি না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। সর্বশেষ কথা হচ্ছে, আপনার মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই যে আগামী দিনে যে বিগত সময়ে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে তারা অধিকার থেকে বঞ্চিত ছিল। নতুন পরিবেশে যেই নির্বাচন হতে যাচ্ছে, উৎসব মুখর পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যারা এই দেশকে একটি নতুন দেশ হিসেবে নির্মাণ করতে চান, মৌলিক সংস্কারগুলির মাধ্যমে জুলাইয়ের যে সনদ হয়েছে সেই সনদের হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য দেওয়ার মাধ্যমে এবং একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশপ্রেমিক শক্তির সাথে এই দেশের জনগণ থাকবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং দেশের জনগণের কাছে আমরা আশা করব যে আপনারা দেশের দেশপ্রেমিক শক্তির পক্ষে আপনারা অবস্থান নেবেন, সেই প্রত্যাশাটা আপনাদের কাছে রাখি। আর বিশেষভাবে আজকে আমাদের যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, আমি ওনার জন্য আবারও ওনার প্রতি শোক প্রকাশ করছি এবং ওনার বিশেষভাবে ওনার পরিবারের প্রতি এবং ওনার যারা শুভানুদ্দায়ী তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। মাওলানা ইজাহার, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ববি হাজাজ, আপনার রিসার্চ টিমও আমাকে কারেক্ট করেছিলেন আসলে সময় মতোই, যে জনাব ববি হাজাজ বিএনপিতে যোগ দিয়েছেন, আবার তার দলেও আছেন এবং তার দল বিলুপ্ত হয় নাই। যাই হোক, এটা আপনি পরিষ্কার করেছেন। জনাব ববি হাজাজ, অত্যন্ত সুন্দর আলোচনার জন্য আপনাকে এবং জনাব মুসা বিন ইজাহার